আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা এটা জানাও। আমি তোমাদের স্নেহা আপু চলে এসেছি আজকে আমাদের মার্কেটিংয়ের একদম সর্বশেষ ম্যারাথন ক্লাস। আজকে আমরা মার্কেটিংয়ের টপ 100 এমসিকিউ দেখবো। কোন পেপারের? সেকেন্ড পেপারের। তো সেকেন্ড পেপারের টপ 100 এমসিকিউ আজকে আমরা দেখবো। সো তার আগে আমাকে জানা দাও যে সব কিছু ঠিক আছে কিনা, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। অ্যান্ড হতেছে তোমার টাইম লাইনে শেয়ার করে দিতে পারো, বিকজ আমাদের আগের দিনের ক্লাসটা কত ওখান থেকে কেমন কমন এসেছে তোমরা জানো। সো আজকের ক্লাসটা ঠিক সেরকমই হতে যাচ্ছে। সো একটু জানাও সব কিছু ঠিক আছে কি না। অ্যান্ড আমি একটু চেক করে নিই, তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও। অ্যান্ড এই আগের ক্লাসে কেমন কমন এসেছে জানো তো? কেমন কমন এসেছে এর আগের ক্লাসে? ফার্স্ট পেপারে মার্কেটিং ফার্স্ট পেপারের কমন কেমন এসেছে? পরীক্ষা কেমন হয়েছে সবার? এই তো মেহরুন আমিন লিখছে, আপু আজকে অনেকগুলো এমসিকিউ কমন পাইছি, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ আপু, আচ্ছা ওকে, এভরিথিং ওকে। তোমার টাইমলাইনে শেয়ার করে দাও, কারণ আজকে ক্লাসের পিডিএফটাও সবাই পাবা কোথা থেকে? সবাই ঠিক এখান থেকেই পেয়ে যাবা। লাইভে শেয়ার করার মাধ্যমে ঠিক যেভাবে পিডিএফটা পাও, পেজে মেসেজ করবা, পেয়ে যাবা, নর্মাল। ওকে, সো আমরা ক্লাসটা, ওয়ালাইকুম আসসালাম ফারদিন আপু। প্রথম পত্রটা খুব কিছু কমন পড়ে নাই। ময়মনসিংহের বোর্ডে কমন পড়ে নাই? কি বলো? আমি ময়মনসিংহের বোর্ডের কোশ্চেন তো দেখি নাই। 30-এর মধ্যে 29টা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, মাশাল্লাহ। আমি এইখানে যে কোশ্চেনগুলো দিয়ে যাই, সেই কোশ্চেনগুলো টপ 100 এমসিকিউ, এটা আমি খুবই বেছে বেছে সিলেক্ট করি, ঠিক আছে? সো আজকে আমরা মার্কেটিংয়ের যে 4টা দিন, 16, 17, 18, আমরা 20, সো এইগুলো কিন্তু আমি শেষ করে ফেলেছি। আমি মেট্রো রেলে যাচ্ছিলাম, মেট্রো রেলে কিন্তু এই 3টা দিন শেষ। এখন হইতেছে আছি আমরা কোথায়? 20 তারিখে আছি। 20 তারিখে আমরা মার্কেটিং সেকেন্ড পেপারের এমসিকিউ টপ 100 এমসিকিউ করবো। সো চলো শুরু করা যাক। আর দেখো 26টা হয়েছে, 27টা হয়েছে, মাশাল্লাহ। ফাহিম ওয়ালাইকুম আসসালাম। এমসিকিউ 25টা আসছে হুবহু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো ওর্থ ইট। আমি যে এত কষ্ট করে তোমাদের জন্য স্লাইডগুলো বানাইছি, বা আমার নিজেরও আজকে পরীক্ষা ছিল, কালকে আরেকটা পরীক্ষা আছে। সো আমি আমার এক্সামের মধ্যে কিন্তু তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। সো এটা ওর্থ করতেছে। ওকে, চলো আমরা শুরু করি। অ্যান্ড এমসিকিউগুলো খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। এই এমসিকিউগুলো দেখো তোমরা কয়টা পারো, আমার সাথে সাথে রিভিশনও দাও। তোমরা কিন্তু তোমাদের পরীক্ষা 22 তারিখে, আমি যদি ভুল না করি 22 তারিখে না পরীক্ষা? সবই কমন পাইছি, গ্ল্যাড টু নো। না, ক্লাস তো 6টায়, ক্লাস তো সবসময় 6টায় আমাদের। এই যে সবগুলো ক্লাস তো সন্ধ্যার ঠিক 6টা বাজে হচ্ছে না? সন্ধ্যা ঠিক 6টা বাজে আমাদের ক্লাসটা হচ্ছে। ক্লাস তো রুটিনও দেওয়া হচ্ছে সন্ধ্যা 6টায়। তো তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে দাও। সো চলো শুরু করি। অ্যান্ড একটু ছোটো করে বলতে চাই, আমাদের কিন্তু মিশন এফবিএস কোর্স পুরোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার প্যানেলদের, মানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে বা করতেছে, এই সমস্ত টিচার প্যানেলদের নিয়ে গঠিত একটা মাত্রই প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার। এটা আর ম্যাক্সিমাম দেখবে, হ্যাঁ ওরা হইতেছে অন্য ইউনিভার্সিটির। সো তোমার যেটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়, সেইখানে যদি তোমার চান্স পেতে হয়, অলরেডি সেই জায়গায় যারা আছে সেখানে কিন্তু সেই সব টিচার দিয়ে পড়তে হবে। তো এটা কমন বেসিক ধারণা দিয়ে দিলাম। আমাদের একটা কোর্স আছে মিশন এফবিএস, যেখানে আমরা তোমাদেরকে এফবিএসে নিয়ে আসবো, স্বপ্নের লাল বাসে করে ঘোরানো শেখাবো কীভাবে। আমাদের মিশন এফবিএসে বাংলা, ইংরাজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং আর ফাইন্যান্স সবগুলো সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রিপারেশান হয়ে যাবে মাত্র অল্প কিছু টাকা কোর্স ফি। আপু সব কমন পড়ছে, সবার কমেন্ট, তোমার কমেন্টও দেখেছি, ঠিক আছে। ওকে, সো আমি যে এমসিকিউগুলো এখানে সিলেক্ট করেছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখানে যতগুলো এমসিকিউ আমি সিলেক্ট করছি সবগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখন তুমি দেখো 100টার মধ্যে মিনিমাম যদি কেউ 70টা পারে,
ইট মিনস সে মার্কেটিং সেকেন্ড পেপারের এমসিকিউর তার পূর্ণাঙ্গ দখল আছে। আমরা কিন্তু মার্কেটিংয়ের 4 দিনে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছি, রাইট? তো চলো আমরা শুরু করি। তোমার কমেন্ট আমি পড়ি রাকিব। ওকে, তো চলো প্রথম কোশ্চেন, একটু ল্যাগ করে, স্ট্রাক হয়ে গেছে একটু। আধুনিক বিপণনের জনক কাকে বলে? প্রথম কোশ্চেন। দেখো এখানে যে কোশ্চেনগুলো আছে সেই টপ 100 কোশ্চেন আসার মতোই একটা কোশ্চেন। এখান থেকে কোশ্চেন আসার মতো, যারা বলবে যে কমন আসে না, দেখবা আমি যখন কোশ্চেনের মধ্যে ডিসকাস করব ওইটা নিয়ে আলোচনা করতে অনেক কিছু আলোচনা করা লাগে। সো ওই জায়গা থেকেও মানে যেটা পেজের মধ্যে নাই, যেটা স্লাইডের নাই, বাট আমি মুখে বলতেছি, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। সো একটু ফার্স্ট পেপারে 28টা হয়েছে। হুজাইফ ভুইয়ন। ওকে, কিছু কিছু কমেন্ট দেখে একটু মানে আমাকে একটু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, কারণ তোমরা আমাকে নিয়ে ভিডিও বানাইছো যেটা আমি ভাইরাল হয়ে গেছি। যাই হোক, এখন আমি সব কমেন্ট দেখলেও আমি উচ্চারণ করতেছি না, মুখে পড়ে ফেলতেছি না। ওকে, আধুনিক বিপণনের জনক কাকে বলে? আধুনিক বিপণনের জনক কাকে বলে? এই কোশ্চেনটা ঘোরাফেরা কোনো না কোনোভাবে আসবে। আধুনিক বিপণনের জনক কাকে বলে? অনেকের অ্যান্সার হয়েছে, দেখি কার কার অ্যান্সার হয়েছে। আরজু, ওকে আমি নাম পড়তে পারছি না, সিয়াম, অনেকে, মেহজাবিন, অনেকে অ্যান্সার করেছে। ফিলিপ কটলার, পারফেক্ট। এই অ্যান্সারটা আমি মার্ক করা এই স্লাইডটা আমাকে ইনবক্স করলে আমার কাছে স্লাইডটা থাকবে না। তোমরা আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে মেসেজ দিবা যে আমাকে স্লাইডটা দিয়ে দেন, অথবা আমার ক্লাস শেষে 10 মিনিট পরে ক্যাপশানে, এখন যে ক্যাপশানটা আছে ওখানে আপডেট করে দেওয়া হয়ে যায়, ওখানে দেওয়া থাকে ক্লাসের পিডিএফটা। হ্যাঁ, ওকে, পরের কোশ্চেন। এই কোশ্চেনগুলো অনেক গুরুত্বপূর্ণ। বিপণন কি? বিপণন কি? আমাকে বলো বিপণন কি, মার্কেটিং কি? আমি বলছিলাম মার্কেটিং কি ব্যবসা করে না? অবশ্যই ব্যবসা করে। তো মার্কেটিংয়ের মুনাফা করে কিভাবে করে? ক্রেতাদের, দেখি কে কে অ্যান্সার করে। দুই 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 চলতেছে, দুইয়ের অ্যান্সার কই? দুইয়ের অ্যান্সার ইয়াস। হাবিবা, নিজন, নাইম, আবদুল্লাহ, ফাহাদ। কি লিখতেছে এটা? কোন দেশের ভাষা এটা? হইতেছে যাদের যাদের নাম বলতেছি তাদের অ্যান্সারগুলো হচ্ছে। মারজান, কি ক্লাস চলে? উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মানে মার্কেটিংয়ের সেকেন্ড পেপার টপ 100 এমসিকিউর ক্লাস চলে। ওকে, বিপণন কি? বিপণন কি পণ্যের ভ্যালু সৃষ্টি করা নাকি গ্রাহকদের সন্তুষ্টি বিধান করা? এই দুইটার মধ্যে না অনেকেই কনফিউশনে চলে গেছে যে এই দুইটা থেকে কোনটা হবে। বিপণন হচ্ছে গ্রাহকদের সন্তুষ্টি বিধান। কেন আপু, কেন হচ্ছে পণ্যের ভ্যালু সৃষ্টি না? বিপণনের মূল লক্ষ্য হচ্ছে গ্রাহকদের বা ক্রেতাদের সন্তুষ্টি বিধান করা। হ্যাঁ, পণ্যের ভ্যালু সৃষ্টি করে তারপরে সে আলটিমেট লক্ষ্যে যায়। এই জন্য তোমরা মনে করতে পারো যে না পণ্যের ভ্যালু সৃষ্টি, কিন্তু না, পণ্যের ভ্যালু সৃষ্টি না। বিপণনের লক্ষ্য হচ্ছে ক্রেতা ভ্যালু সৃষ্টি করে, মানে পণ্যের ভ্যালু সৃষ্টি করে তারপরে ক্রেতাদের সন্তুষ্টি বিধান করা, এটা হচ্ছে মূল লক্ষ্য। সো এটা আমি কেন রাখছি দেখছো? এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আমি রাখছি। অনেকেই ভুল করছো, আই নো। নেক্সট কোশ্চেন, বিপণন যুগ কত সাল থেকে শুরু হয়? তোমাদের অনেকগুলো যুগ আছে না, এই যুগ সেই কত কত যুগ আছে, উৎপাদন যুগ, বিপণন যুগ। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, আর বেশিরভাগ প্রশ্ন আসবে এটা থেকে যে বিপণন যুগ, এটা অনেক সালের কোশ্চেন আসছে। বিপণন যুগ কত সাল থেকে শুরু হয়েছে? বিপণন যুগ 1950 সাল থেকে শুরু হয়েছে। এটা মনে রাখতে হবে, এটা না আমার তোমাকে বোঝানোর মতো কিছু না। ইতিহাস ক্লাস 7:30টায় হবে। তারপরের কোশ্চেন, বর্তমানে বিপণনের মূল উদ্দেশ্য কি? বর্তমানে আমার বিপণনের মূল উদ্দেশ্য কি? বিক্রেতাদের সন্তুষ্ট করা? কখনোই তো আমি বিক্রেতাদের সন্তুষ্ট করতে চাই না, এই বিক্রেতাদের হবেই না। পণ্য বিক্রির পরিমাণ বাড়ানোর না, আমার বিপণনের মূল লক্ষ্য এটাও না। প্রতিযোগীদের মোকাবেলা করা না, আমার কি উদ্দেশ্য? ক্রেতাদের সন্তুষ্ট করা। সবার আগে হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টি বিধান করা, মনে থাকবে। ইয়েস ম্যাম, বলেন। ইয়েস, হাবিবা,
ইব্রাহিম, মেহজাবিন, আশিক, মাহিদুর, পারফেক্ট। নেক্সট, কোন দেশে সর্বপ্রথম বিপণন শব্দটি ব্যবহৃত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বললাম না এই স্লাইডে আজকে যা যা কোশ্চেন আছে টপ 100, এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড স্লাইডটা পাইতে হইলে শেয়ার করে দিয়ে পেজে ইনবক্স করতে হবে। আমাকে কেউ মেসেজ দিয়ে বললে আমি কিন্তু, আমার কাছে স্লাইড থাকেও না, ট্রাস্ট মি, মানে আপডেটেড স্লাইডটা থাকে না। কোশ্চেন স্লাইড নিয়ে কী করবা তুমি? অ্যান্সারযুক্ত স্লাইড যদি না নাও তাহলে তো পড়তে পারবা না। কোথায় এটা কি অ্যান্সার পারে? কায়েদ পারে, মেহজাবিন পারে, ইকরা, ওয়ালাইকুম আসসালাম ইকরামণি, ইয়াস। এর যুক্তরাজ্য না যুক্তরাষ্ট্র কোনটা হবে বলো তো? কোনটা হবে? যুক্তরাজ্য মানে কি আর যুক্তরাষ্ট্র মানে কি? এটার অ্যান্সার হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড মানে হইতেছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে? আরে আমি হইতেছে অনেক এক্সস্টেড, আমার নিজের পরীক্ষা ছিল 4টা থেকে 5টা, আমি পরীক্ষা দিয়ে ডিরেক্ট মানে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে কারওয়ান বাজারে নামছি, জাস্ট হচ্ছে মেট্রো দিয়ে চলে আসছে এই পর্যন্ত, আর কিছুই আমি নিজে অনেক এক্সস্টেড। আমার পরীক্ষা চলতেছে, তোমার পরীক্ষার মধ্যে আমার পরীক্ষা চলতেছে, সবার পরীক্ষা একসাথে। আমি আপনার এই ম্যারাথন ক্লাস করে অনেক উপকৃত হয়েছি আজকের পরীক্ষার হলে, মাশাল্লাহ ম্যাম। ময়মনসিংহে বোর্ডে 90% কমন আসছে আর এমসিকিউ 100%, মাশাল্লাহ 100% এমসিকিউ কমন না, আরে নাইস, আমি অনার ফিল করতেছি, ট্রাস্ট মি। দেন হইতেছে 6 নম্বর, ক্রেতা সন্তুষ্টি, এই জায়গা থেকেও কমন আসবে, ট্রাস্ট মি, এই জায়গা থেকেও কমন আসবে। বাট যেহেতু ফার্স্ট পেপারটা তোমাদের অনেকের ভালো হয়েছে, সেকেন্ড পেপারের জন্য প্রস্তুতি নাও, সেকেন্ড পেপারটা একটু কঠিন হতে পারে, তো এই জন্য একটু কঠিন কঠিন কোশ্চেন দিয়ে আমি এটা সাজাইছি। কোশ্চেনের অ্যান্সার করো, মনোযোগের সাথে ক্লাস করো, হ্যাঁ। ক্রেতার সন্তুষ্টির মাধ্যমে বিনিময় সম্পর্ক স্থাপন করাকে কি বলে? ক্রেতার সন্তুষ্টির মাধ্যমে যখন আমি কি সম্পর্ক স্থাপন করব? যখন আমি বিনিময় সম্পর্ক স্থাপন করব তখন সেটাকে বলা হবে বিপণন। ক্লিয়ার? আমরা কিন্তু এখন কোন চ্যাপ্টারে আছি? আমরা প্রথম চ্যাপ্টারে আছি। ওকে, পরে এটা খুব সহজ প্রশ্ন। বিপণনের মৌলিক ধারণা কোনটি? কোনটি বিপণনের মৌলিক ধারণা? দ্রুত দ্রুত অ্যান্সার করো। বিপণনের মৌলিক ধারণা কোনটি? ওকে, আশিক, ইব্রাহিম, আসিফ, বিপণনের মৌলিক ধারণা কোনটি? মৌলিক ধারণা কিন্তু কোনটা? খুবই সহজ। বিপণনের মৌলিক ধারণা মানে কি? প্রথম, প্রাথমিক। মৌলিক মানে কি? মৌলিক মানে হচ্ছে প্রাথমিক, ঠিক আছে? প্রাথমিক ধারণা কোনটা? বিনিময়। বিনিময় আসবে, তারপরে আসবে সঞ্চয়, তারপরে উৎপাদন, তারপর ভোগ, এইভাবে আসে না? তো অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বিনিময়। পারছো কে কে? পরের কোশ্চেন, বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? বিপণন ক্রেতাদের জন্য, আমি জানি, আমরা সবাই জানি। কে কে দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারে? কত নম্বর? 8 নম্বর। 8 নম্বর অ্যান্সার কে আগে দেয় দেখি? বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? এই তো মোহাম্মদ মারুফ আগে দিয়েছে। মোহাম্মদ মারুফ না, তোমার অ্যান্সার হয় নাই। কত নম্বরের অ্যান্সার দিছো? 8 চলে আসো। 8। বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? 8-এর এই প্রথম সঠিক অ্যান্সার পাইছি, হালিমা, মাহিদুর, তারপরে হইতেছে সূচনা, তারপরে হইতেছে কায়েত, এদের থেকে। তো বিপণন ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। ভ্যালু, বিপণন কি করে? ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে কি করবে? সন্তুষ্টি করবে। ক্রেতাদের ভ্যালু সৃষ্টি করার মাধ্যমে, ক্রেতা ভ্যালু সৃষ্টি করার মাধ্যমে কি হয়? ক্রেতাদের সন্তুষ্ট অর্জন করা যায়। পরের কোশ্চেন 9 নম্বরে, বিপণন বৈশিষ্ট্যের বহির্ভূত কোনটি? দেখি বহির্ভূত মানে কি? এর বাইরের মানে কোনটা? না। বৈশিষ্ট্য না কোনটা সেটা চাইছে। বিপণনের কোনটা বৈশিষ্ট্য না সেটা চাইছে, সেটার অ্যান্সার করো। বিপণন কোনটা না? সামাজিক প্রক্রিয়া, এটা তো হ্যাঁ এটা। তারপরে বিনিময় প্রক্রিয়া, হ্যাঁ। ভোক্তামুখী প্রক্রিয়া, এটাও হ্যাঁ। তো আমার বিপণন কোন কোন বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে বিপণনের বৈশিষ্ট্য। কিন্তু বিপণনে কিন্তু উৎপাদন করে না, মার্কেটিংয়ে উৎপাদন করে। মার্কেটিং মানে বিপণনে কি উৎপাদন করে? উৎপাদন করে না। সো এইটা হচ্ছে অ্যান্সার। এখানে কিন্তু কোনটা করে না সেটা জানতে চাইছে, বহির্ভূত মানে কোনটা না। সো নার অ্যান্সারটা জানতে চাইছে। প্রশ্ন আগে ভালো করে পড়ে বুঝে নিতে হবে।
অ্যান্সার হয়েছে, অনেকে অ্যান্সার করছো। পরেরটা সবার নাম পড়তেছি, চলো 10 নম্বর দেখি কে আগে অ্যান্সার করে। সংস্কৃতি ব্যক্তিত্ব ও জ্ঞান দ্বারা প্রয়োজনের বাস্তব রূপান্তরকে কি বলে? খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখি, সংস্কৃতি ব্যক্তিত্ব ও জ্ঞান দ্বারা প্রয়োজনের বাস্তব রূপান্তরকে কি বলবে? হাবিবা, আব্দুল্লাহ, মারুফ, অ্যান্সার করো। সংস্কৃতি ব্যক্তিত্ব ও জ্ঞান দ্বারা প্রয়োজন, আমার প্রয়োজন কখন অভাব হবে? আমি কোনো কিছুর অভাব মনে করলাম সেটা প্রয়োজন। এখন প্রয়োজন কখন অভাব হয়? যখন সেটা আমাদের সংস্কৃতি ব্যক্তিত্ব জ্ঞান, আমি অ্যান্সার বলে দিয়েছি, দেখি কে কে পারে। অ্যান্সার সবাই পারে, কারণ আমি বলে দিছি অভাব। কারণ কোনো কিছু থেকে নিজেকে যদি মনে হয় যে আমি এটার আমার অভাব আছে, যদি মনে করেন এখন পানি দরকার, আমার পানি নাই, সো এটা হচ্ছে কি আমার মানে অভাব, পানির অভাব। এখন ধরো আমার এখন খিদা লাগছে, সো এটা হচ্ছে আমার অভাব, কিন্তু এটা হচ্ছে আমার প্রয়োজন। হ্যাঁ, অভাব থেকে প্রয়োজনের সৃষ্টি হয়েছে। এখন প্রয়োজনটা কখন অভাবে যাবে? কোনো কিছু প্রয়োজন থেকে অভাবে তখনই যাবে, ধরো এখন আমার খিদা লাগছে, একজন চাইনিজ খাবে চাইনিজ, আর হচ্ছে একজন বাংলাদেশি খাবে ভাত, তার বাংলাদেশ খাবে ভাত ডাল মাছ, এগুলোই খাবে বাংলাদেশি। সো এই যে তার সংস্কৃতি ব্যক্তিত্ব জ্ঞান এইগুলো দ্বারা যখন পার্থক্য হয় তখন সেটা অভাব হয়। পরের কোশ্চেন, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে হওয়ার অনুভূতিকে কি বলে? এগেইন আসছে, রিপিটেড, নো। কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত, আপু আমি আয়শা পড়ছো, খুব ভালো কাজ করছো, থাকো। চাহিদা কেন বুঝিয়ে দিলাম। আজকে আর আমাকে তোমরা ইয়ে করতে পারবে না, আমি আজকে তোমাদের কোনো পচা কমেন্ট পড়বো না, আমি দেখবো আর কি। আপনি পাশে থাকলে সবই পারবো ইনশাল্লাহ। ইয়াস, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার, হ্যাঁ একটু আগে কিন্তু আমি বোঝাইছি, কোনো কিছু থেকে আমি নিজেকে বঞ্চিত মনে করলে তখন সেটা হচ্ছে প্রয়োজন। এখন এই কোনো কিছু থেকে আমি নিজেকে বঞ্চিত মনে করতেছি, তো কোনো কিছু থেকে যখন আমি নিজেকে বঞ্চিত মনে করব তখন সেটা অভাব। আর যখন সেটা আমার ব্যক্তিত্ব, আমার সংস্কৃতি, আমার দেশের কোনো কিছু বিষয়, যেমন আমি যদি একটু উদাহরণ দেই খুব সুন্দরভাবে হবে। যেমন ধরো আমার এখন একটা গাড়ির খুব প্রয়োজন, হ্যাঁ আমার একটা কার লাগবে, তো আমি এটা থেকে আমার নিজেকে বঞ্চিত মনে করতেছি যে আমার একটা কার নাই, আহা, তো এটা হচ্ছে আমি বঞ্চিত মনে করতেছি, এটা হচ্ছে প্রয়োজন। এখন এই প্রয়োজনটা থেকে যখন আমি আমার দেশের ভৌগোলিক অবস্থায় মানুষ কি টয়োটা বেশি ইউজ করে, বিশিষ্ট শ্রেণীর ওরা মার্সিডিজ ইউজ করে, বাট সবাই যেহেতু টয়োটা ইউজ করে আমিও টয়োটা ইউজ করব। খাবার দাবার দিয়ে খুব সুন্দর উদাহরণ হয় এটা, হ্যাঁ, যে আমি অ্যাজ এ বাংলাদেশি আমার এখন খিদা লাগছে, তো আমি এখন খাবার থেকে নিজেকে বঞ্চিত অনুভব করতেছি, এটা হচ্ছে প্রয়োজন। অনেক কমন পড়ছে, এই যে আপু আমাকে নাস্তা করতে দিয়ে গেল। আসেন আপনার, আমিও তো আসছি, আমার পরীক্ষা ছিল, আমার 4টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা ছিল। আঞ্চলিক ভাষায় পড়ান। এই তোমার বাড়ি কই? সাতক্ষীরা না, ওখানে তোর কোনো টান না আছে। হ্যাঁ আমি যদি বললাম আমার যাই পড়ে ওইটাই আঞ্চলিক ভাই। আজকে অনেকগুলো কমেন্ট পাইছি আপু, ধন্যবাদ। ওই আপুকে মানে আরে এটা তো সব মজা নেয়, তানভীর স্যারের পেজ না, তানভীর স্যারের পেজে তো খালি উল্টাপাল্টা কমেন্ট থাকে, পিটামো এটার অ্যান্সার বলো। কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে হওয়ার অনুভূতি হচ্ছে প্রয়োজন। এখন ধরো আমার আপু বিস্কুট দিয়ে গেছে, বিস্কুট একটু খাচ্ছিলাম, শেষ। সো আমি একটু খাবার দাবার দিয়ে উদাহরণ দিলে খুবই বেটার হবে। ধরো এখন আমার খিদা লাগছে, আমার হচ্ছে কিছু একটা খাইতে হবে, তো এই যে আমি কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করতেছি, এটা হচ্ছে প্রয়োজন।
আর এই প্রয়োজনটা যখন কোনো দেশের কোনো মানুষের ব্যক্তিত্ব বা কোনো ভৌগোলিক অবস্থা দ্বারা পার্থক্য হয়ে যাবে, যেমন ধরো তোমার আমি বাংলাদেশি হিসেবে তো আমি অবশ্যই ভাত ডাল রুটি এগুলোই তো খাবো, কিন্তু অ্যাজ এ মানে তোমার জাপানিজ ওরা তো আর এগুলো খাবে না, তো ওরা অন্য কিছু খাবে, আমি অন্য কিছু খাবো। সো এই যখন দেশের মধ্যে ব্যক্তিত্ব, তারপরে দেশের ভৌগোলিক অবস্থা দ্বারা মানে সংস্কৃতি, ভৌগোলিক কথা বলতে আমি সংস্কৃতি বোঝাচ্ছি, যখন পার্থক্য হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে অভাব। আর অভাব তখনই চাহিদা হইতে পারবে যখন আমার সামর্থ্য থাকবে, টাকা পয়সা থাকবে। টাকা পয়সা খরচ করার, শুধু টাকা পয়সা থাকলে হবে না, আমি টাকা পয়সা নিয়ে বসে থাকলে হবে না, টাকা পয়সা খরচ করার এটাও থাকতে হবে, ঠিক আছে? টাকা পয়সা খরচ করার ইচ্ছাও থাকতে হবে। পরের কোশ্চেন, কোনো বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞানকে কি বলে? এটা আমি তোমাদের যে সিকিউ ক্লাস নিয়েছি 16 তারিখে বা 17 তারিখে 2 দিন সিকিউ ক্লাস হয়েছে, তারপরে 18 তারিখে আমাদের এমসিকিউ ক্লাস হয়েছে, আজকে এমসিকিউ ক্লাস হচ্ছে। তো কোনো বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞানকে কি বলবে? অভিজ্ঞতা বলবে। পরের কোশ্চেন দেখি কে কে অ্যান্সার করো। তোমরা যারা আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা পেজে, আমার এখানে কমেন্ট শো করে হচ্ছে তানভীর স্যার পেজের কমেন্টটা শো করতেছে। পানি নিয়ে গেছে, পানি খাবো কি করে? বাংলাদেশের রবিন ক্ষুধা পেলে ভাত খেতে চাই, এই কোশ্চেনটা অ্যান্সার করো। 13 নম্বর অ্যান্সার করো। বাংলাদেশের রবিন ক্ষুধা পেলে ভাত খেতে চায়, কিন্তু ঢাকায় বেড়াতে আসা তার জার্মানির বন্ধু, এই দেখো একটু আগে আমি যে উদাহরণটা দিলাম যে অ্যাজ এ জাপানিজ বা জার্মানি, ওরা যারা দেশের বাইরে থাকে ওরা কিন্তু একরকমই খাবার খায় না। সো এটা এই যে ভিন্নতা, এই ভিন্নতা থেকে কী বলবে? এই যে ভিন্নতা, এই ভিন্নতা কি অভাব, এই ভিন্নতা কি প্রয়োজন, নাকি এই ভিন্নতা চাহিদা? কোনটা এই ভিন্নতা? এই যেহেতু একটা দেশের ভৌগোলিক, এই জার্মানি একটা, আমার বাংলাদেশ আলাদা, তার মানে কি একজনের কি সংস্কৃতি, এই সব দিয়ে ভেদাভেদ করা হচ্ছে। এই যে ভেদাভেদটা হচ্ছে কি হবে? এই ভেদাভেদটা হচ্ছে অভাব। এই যে প্রয়োজন অভাব চাহিদা, এখান থেকে অনেক প্রশ্ন আসবে। একটা বড় কমেন্ট চলে গেল, কমেন্টটা একটু পড়তে ইচ্ছা করতেছে। পরের কোশ্চেন, ইভা লিখছে আপনারা আসলে ক্লাস করার নামে এইসব ফালতু কমেন্টস করার জন্য জয়েন হন, আমাদের ম্যাম হয় কিছু বলতে হলে সম্মানের সাথে বলেন। আপনার কোনো ক্লাসমেট না, উনি আমাদের একজন শিক্ষিকা। ভালো লাগছে কিছু কিছু, এত ভালো ভালো, মানে আমার কিছু বলা লাগে না, ওরাই বলে দেয়। আমি না সহজে রাগ করি না, এটা হচ্ছে আমি জানি না রাগ করা উচিত না এত সহজে। 14 নম্বর কোশ্চেন, আমার কোনো সমস্যা নাই, আমি কারোর কমেন্টটা এত বেশি দেখি না, বাট আমি জানি আমি কে, আমি কি, আমার মধ্যে কি আছে, এটা প্রত্যেকটা মানুষের জানা উচিত। যে সবাইকে কীরকম, সে নিজের যদি জানে, নিজের ট্রু কলিং নিয়ে আগাইলে সে কিন্তু খুবই বেটার করবে, ঠিক আছে? আমি কে? আমার নাম হচ্ছে হাফিজা খাতুন স্নেহা, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে, আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা, মানে বন্দি পাঠশালার ম্যানেজমেন্ট মার্কেটিং পড়াই। আমি খুব ছোটোখাটো একটা মানুষ। ওকে, কোন ধরনের উপযোগ সৃষ্টির মাধ্যমে নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত আলু সারা বছর ভোগ করা যায়? মানে একটা উপযোগ, এই যে আমরা উপযোগ পড়ছিলাম না, উপযোগ মানে কি? কোনো কিছুর অভাব পূরণের সক্ষমতাকে উপযোগ বলবে, রাইট? সো এই যে উপযোগ কিন্তু আমি অনেকবার বুঝেছি। তো কোনো কিছুর অভাব সৃষ্টির মাধ্যমে, কোনো কিছুর উপযোগ সৃষ্টির মাধ্যমে নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত আলু, মানে একটা সময়ে উৎপাদন করে আর এক সময়ে কীভাবে পূরণ করা যাবে? এটা কি এক সময়ের পণ্য আর এক সময়ে, এক মৌসুমের পণ্য আর এক সময়ে, কি বলো? অ্যান্সার করে ফেলো। ইয়াস, সময়গত। এক সময়ের পণ্য আর এক সময়, এক সময়ের পণ্য আর এক সময় ব্যবহার করাকে কি বলবে? সময়গত উপযোগ। কিভাবে করা হয়? গুদামজাতকরণের মাধ্যমে। লিখে দিই, গুদামজাতকরণ। আজকের ক্লাসটা বেশিক্ষণ হবে না, 1 থেকে 1.5 ঘন্টা হবে। 24 মিনিট শেষ। বাজার কাকে বলে? খুবই সহজ, এটা সিকিউতে পড়ে ফেলছে। বাজার কাকে বলে?
সময়গত 100%, নিশিতা জাহান পারফেক্ট। 15 অ্যান্সার করো, 15। পিডিএফ কই ম্যাম? পিডিএফ আপনারা সবাই পিডিএফ পাবেন আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজের, অথবা আমাদের ক্লাসের পরে 10 মিনিট পরে ক্যাপশানে পিডিএফটা দিয়ে দেওয়া হয়। ক্লাসের 10-15 মিনিট পরে ক্যাপশানে এসে চেক করবেন, পিডিএফটা পেয়ে যাবেন, আপডেট করে দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, বাজার কাকে বলে? বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। তাহলে আমরা বলতে পারি বাজার হচ্ছে একটা ক্রেতার সমষ্টি, ক্রেতার সেট, ক্রেতার সমষ্টি বা ক্রেতার সেট। সমষ্টি বা সেট একই। বর্তমান ও সম্ভাব্য কাদের সমষ্টি? বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। এটা কে কে ভুল করছো? তো ভুল করার তো কোনো কথা না। এবার একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে সামাজিক বাজার। ওই যে একটু আগে বিপণন যুগ 1950 সালে শুরু হয়েছিল, এখন বলো সামাজিক বাজারজাতকরণ যুগ কত সাল থেকে শুরু হয়েছিল? সামাজিক বাজারজাতকরণ যুগ কত সাল থেকে শুরু হয়েছিল? সামাজিক বাজারজাতকরণ যুগ কত সাল থেকে শুরু হয়েছিল? অ্যান্সার হয়েছে তাওহিদের, হয়েছে তাবাসসুমের, হয়েছে আশরাফুল। আরেকটু চেষ্টা করো। আমি কিন্তু এখন 16 নম্বরে আছি, তোমরা 15 নম্বর অ্যান্সার করো না, 16 নম্বরটা অ্যান্সার করো। সামাজিক যুগ কত সালে হয়েছিল? সামাজিক যুগ 1970 সালে। ঠিক আছে, পরের কোশ্চেন। অভাব যখন কোনো ব্যক্তির ক্রয় ক্ষমতা, অভাব যখন কোনো ব্যক্তির ক্রয় ক্ষমতা পূরণ করে। আমি একটু আগে বলছি কি, যে হচ্ছে শুধু টাকা পয়সা থাকলেই হবে না, মানে কোনো কিছু, ধরো আমি মার্সিডিজ কিনতে চাচ্ছি, এখন সেই টাকা থাকতে হবে, সেই জিনিসটা ক্রয় করার ইচ্ছা থাকতে হবে, এবং কি বলো, এগুলা না থাকলে কিন্তু হবে না। আমার ধরো টাকা আছে, আমার ক্রয় করার টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, 3-4 কোটি টাকা আমার আছে, কিন্তু সেই টাকা খরচ করার কোনো ইচ্ছা আমার নাই, তাহলে কি হবে? চাহিদা হবে না। চাহিদা হইতে গেলে 3টা শর্ত হইতে হয়। সো ক্রয় ক্ষমতার শর্ত যে 3টা, সেই 3টার শর্ত যখন পূরণ করে তখন সেটাকে কি বলে? চাহিদা বলে। পারফেক্ট। আর জুড, তোমরা যারা অ্যান্সার করতেছো, ট্রাস্ট মি, তোমরা অনেক বেটার করবা। অ্যান্ড যারা হইতেছে ফ্রি ক্লাস বলে, দেখো এই ক্লাসটা ফ্রি ক্লাস, বাট ফ্রি ক্লাস বলে যারা হেলাফেলা করতেছো তারা কিন্তু ভুল করতেছো, কারণ আমার ফার্স্ট পেপার এমসিকিউ থেকে সর্বোচ্চ সংখ্যক কমন আসছে। যারা রিয়েল ক্লাস করছে তারা এটা জানে, হ্যাঁ, যে সর্বোচ্চ সংখ্যক কমন আসছে কি আসে নাই। সো আমি পিডিএফটা নিজের হাতে টপ 100 এমসিকিউ তৈরি করি, ঠিক আছে? তো এটা এখানে টপ 100 মানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়ে সাজানো। আর পিডিএফটা পাবা কোথায়? এক্সামের আগে জাস্ট 30 মিনিট সময় নিয়ে পড়ে যাবা, শেষ। আমার সময় যদি এত সহজ হইতো পড়াশোনা। পণ্য থেকে প্রাপ্ত সুবিধা ও অর্থ ব্যয়ের পার্থক্য কি বলে? পণ্য থেকে প্রাপ্ত সুবিধা, ধরো তুমি একটা চকলেট কিনছো 100 টাকা দিয়ে, তো তুমি এটা খেয়ে দেখলা ওটা 100 টাকার মতো না, অথবা দেখলা ওটা 100 টাকার থেকে বেশি দাম হইতে পারে। এই যে মাঝখানে ডিসকাউন্ট আইসক্রিম খুব ভাইরাল হয়েছিল, সো 100 টাকা নাকি 120 টাকা কত টাকা দিয়ে যেন কিনছিলাম, সো ভুলে গেছি। সো যেহেতু ওইটা খেয়ে কিন্তু মনে হয়েছিল না এটার দাম এত হওয়া উচিত না, ওটার দাম আর একটু কম হলে ভালো হয়। সো এটা কি আমার ক্রেতা অসন্তুষ্টি, রাইট? যখন এই ক্রেতা অসন্তুষ্টি হতে পারে, ক্রেতা সন্তুষ্টি হতে পারে, সো 2 রকমই হতে পারে। যখন দেখবার নেগেটিভ অ্যান্সার আসতেছে তখন হচ্ছে অসন্তুষ্টি, পজিটিভ অ্যান্সার আসতেছে তখন সন্তুষ্টি। এখন এটার অ্যান্সার কি হবে? 18 খ 1000%। তাহলে আর কি, তুমি যে 1000% দিয়ে দিছো, তাহলে 1000%। পণ্য থেকে প্রাপ্ত সুবিধা ও অর্থ ব্যয়ের পার্থক্যকে কি বলবে? ক্রেতা ভ্যালু বলবে। তারপরে ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য যা প্রদান করা হয় তাকে কি বলে? ভোক্তাকে আমি সন্তুষ্ট করার জন্য যেগুলো প্রদান করি, যা প্রদান করি তাকে কি বলবো সেটা। আমি আবারও বলতেছি, এই পিডিএফটা একবার পড়ে যেতে হবে এক্সাম হলে ঢোকার আগে, তাহলে তোমরা তখন অনেক কিছু পড়ছো, কিন্তু এইখানে টপ 100 এমসিকিউ আছে, টপ 100 এমসিকিউ আর সিকিউর ক্লাস নিয়েছি। তোমরা এখনো বুঝতে পারছো না যে এর মধ্যে আমি কি গুরুত্বপূর্ণ জিনিস রাখছি। হ্যাঁ, চ্যাপ্টারটা একবার রিভিশনও হয়ে যাচ্ছে। কি রে,
ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য যা প্রদান করা হয় তাকে আমরা কি বলবো? ও বাজার অর্পণ। বাজার অর্পণ মানে কি? পণ্য, দ্রব্য, সেবা, ঋণ এই সব কিছুর সমষ্টিকে আমরা বিপণন অর্পণ বলি। হ্যাঁ, সো ভোক্তাদের আমি সন্তুষ্টি করার জন্য কি দিব? পণ্য দিব বা সেবা দিব, কিছু একটা দিতে হবে। সো সেটাকে কি বলে? বিপণন অর্পণ। কোশ্চেন না ভালো করে পড়তে হবে। আমি বারবার বলি এমসিকিউর জন্য কোশ্চেন ভালো করে পড়াটা গুরুত্বপূর্ণ। তারপরে কোনটা কোশ্চেন আসলে চাইছে, কোন জায়গায় না আছে কিনা বা নয় আছে কিনা এইটা ভালো করে পড়তে হবে। তারপরে গোল পূরণটা এইটা ভালো করে করতে হবে। এটা কি কোশ্চেন? মোহাম্মদ ভ্যালু কাকে বলে? একটু আগে পড়ছি কিন্তু। ভ্যালু কাকে বলবে? ভ্যালু কাকে বলবে দ্রুত বলো। একটু আগেই পড়ছি যে 20-এর অ্যান্সার করেছে সবার আগে ঋতু। ঋতু দেখি সবার আগে অ্যান্সার করতেছে। হালিমা আপু আরও ফার্স্ট করেন। হ্যাঁ ফার্স্ট যাচ্ছি সমস্যা নেই। ভ্যালু হচ্ছে পণ্য থেকে প্রাপ্ত সুবিধা। একটা পণ্য আমি যেটা ধরো 100 টাকা দিয়ে একটা পণ্য কিনতেছি, আমি সেই পণ্য থেকে কি সেই 100 টাকার সমমূল্যের কোনো সুবিধা পাচ্ছি কিনা বা সেটা থেকে কম পাচ্ছি না বেশি পাচ্ছি, সেটাকে ভ্যালু বলে। তো পণ্য থেকে প্রাপ্ত সুবিধাকে কি বলবে? ভ্যালু বলে। বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ কোনটি? বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ কোনটি? বিপণনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? বিপণনের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা না হইলে বিপণন চলেই না, সেটা হইতেছে বিক্রয়। বিপণনের সব থেকে আমরা এই যে মার্কেটিং, বিপণন মানে কি? মার্কেটিং। বিপণনের ইংরেজি নাম হচ্ছে মার্কেটিং, ইংরেজি শব্দ হচ্ছে মার্কেটিং। এখন এই যে বিপণনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, আমরা মার্কেটিংটা কেন করি? আমার বিক্রয়টা হওয়ার জন্য, আলটিমেটলি বেচাকেনাটা যেন বেশি হয়, এই জন্যই তো করি। 22 ভোক্তার বৈশিষ্ট্য কোনটি? ভোক্তার বৈশিষ্ট্য কোনটি? ভোক্তার বৈশিষ্ট্য কি উপযোগ বৃদ্ধিকারী, উপযোগ সৃষ্টিকারী না উপযোগ নিঃশেষকারী? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার খুবই পছন্দের একটা প্রশ্ন। উপমা অ্যান্সার ঠিক হয়েছে, নাফিজের অ্যান্সার ঠিক হয়েছে, উপযোগ নিঃশেষকারী। ভোক্তা কাকে বলে? কোনো কিছু যে একেবারে পণ্যটার উপযোগটা নিঃশেষ করে দেয়। যেমন ধরো এখানে কে আছে? এখানে সাদিয়া আছে। ধরো সাদিয়ার বাবা সাদিয়ার জন্য একটা চিপস কিনছে, কিন্তু সাদিয়া কিন্তু সেটা কিনে নাই। এখন সাদিয়ার বাবা সেটা সাদিয়াকে দিছে, সাদিয়া সেটা খাইছে। সো পণ্যের উপযোগটা নিঃশেষ করছে, মানে একেবারে খাইছে হচ্ছে সাদিয়া। তো সাদিয়া হচ্ছে ভোক্তা, কিন্তু শুধুমাত্র পণ্যটা কিনছে হচ্ছে সাদিয়ার বাবা। সাদিয়ার বাবা কিন্তু ভোক্তা না, সাদিয়ার বাবা হচ্ছে ক্রেতা। তো ক্রেতা আর ভোক্তার মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। ফার্স্ট পেপার এমসিকিউ 26টা হয়েছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এত সাফল্য দেখে, মানে এত ভালো কিছু দিতে পেরেছি, এই জন্য আমি খুবই গ্লাড। এখন আমরা সেকেন্ড পেপারের টপ 100 এমসিকিউ করতেছে। ইনশাল্লাহ এখান থেকেও শতভাগ কমন আসবে। কি লিখছে অনেক বড়। আপু আমাকে রিপ্লাই দেন, না হলে আবার আমার ফেসবুক আইডির নাম কেন বলবো? কি অদ্ভুত, আমার নাম, আমার ফেসবুক আইডি, আমার নাম। এখন আমার নাম তোমরা না জানলে আমার কিছু করার নাই। পিডিএফ চাই আপু, পিডিএফ তো দিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে তোমার আমার লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে। কেন শেয়ার করতে হবে? দেখো, যা কিছু কল্যাণকর সেটা যদি তুমি অন্য মানুষের শেয়ার করো, সেটা কিন্তু তোমার কাছে ফিরে আসবে। এখন তুমি বলবো আপু কেন আমি লাইভটা শেয়ার করতে যাবো? কারণ তুমি লাইভ ক্লাসটা ফ্রিতে করতেছো, টাকা পয়সা দিয়ে করতেছো না। আমাকে তো একটু মোটিভেটেড রাখার জন্য শেয়ার করতেই পারো, এর বেশি কিছু তো তুমি করতে পারবে না। তো এই জন্য শেয়ার করে দিতে পারবা। আর হচ্ছে সবসময় চিন্তা করবা যে হ্যাঁ আমাদের যে এখানে একটা ফ্রি ক্লাস হচ্ছে, তোমার বন্ধুটা হয়তো জানে না যে এখানে একটা ফ্রি ক্লাস হচ্ছে। সো এটা কিন্তু জানানো তোমার দায়িত্ব। সো ক্লাসটা শেয়ার করতে হবে। অলরাইট, শেয়ার করে পেজে মেসেজ করবা অথবা ক্যাপশনে লিঙ্কটা পেয়ে যাবা। শেয়ার করে পেজে মেসেজ করবা, তোমাদেরকে পিডিএফ দিয়ে দিবে। বিপণন উৎপাদন পূর্ববর্তী কাজ কোনটি? উৎপাদনের আগের কাজ কোনটা? উৎপাদন করার আগের কাজ আমার কোনটা বল, এটা পারবা কেউ? বিপণনে আমি যখন উৎপাদন করার আগে আমরা কি করি? উৎপাদন করার আগে কিন্তু আমরা বাজারটা গবেষণা করি। আসিফের হয়েছে, সবার হয়েছে, পারফেক্ট। তোমরা এত লক্ষ্মী বাচ্চা, তোমরা মানে খুব ভালো, মানে পড়াশোনা করো। কেউ একটু দুষ্টু, মানে কেউ ছাড়া বাকি সবাই ভালো। হ্যাঁ,
আচ্ছা, পরের, গ্যারান্টি, ওয়ারেন্টি, হোম ডেলিভারি ইত্যাদি বিপণনের কোন কাজের সাথে সম্পর্কিত? গ্যারান্টি ওয়ারেন্টি কখন দেওয়া হয়? গ্যারান্টি ওয়ারেন্টি, এই গ্যারান্টি ওয়ারেন্টি কি বিক্রয়ের পরে না? গ্যারান্টি ওয়ারেন্টি হোম ডেলিভারি এগুলো কি বিক্রয় করার পরে দেওয়া হয়। তো বিক্রয় উত্তর সেবা। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। প্রমিতকরণ কি? প্রমিতকরণ কি মান নিয়ন্ত্রণ, না পণ্যের মূল্য নির্ধারণ, না মান নির্দিষ্টকরণ? বলো প্রমিতকরণ কি? প্রমিতকরণ হচ্ছে, বলো বলো প্রমিতকরণ কি? প্রমিতকরণে কি করা হয়? আমি এখন 25 নম্বরে আছি। হ্যাঁ পুকি বাচ্চা নাও, খুশি থাকো। প্রমিতকরণ কি? প্রমিতকরণ কি মান নিয়ন্ত্রণ করে? না, প্রমিতকরণ মান নির্দিষ্টকরণ করে। প্রমিতকরণে মানের সীমা নির্ধারণ করে, প্রমিতকরণে মান নির্ধারণ করে। মান নির্ধারণ করা আর মান নির্দিষ্টকরণ একই রকম। আপনি বলবেন যে এই যে আপনি তো দিছেন মান, আমাদেরকে শিখাইছেন প্রমিতকরণ হচ্ছে মান নির্ধারণ করা, এখন যদি মান নির্দিষ্টকরণ আসে তাহলে তো আপনারা পারবেন না, বলবেন স্লাইড থেকে কমন আসে নাই। আরে যেটা হচ্ছে মান নির্ধারণ সেটাই হচ্ছে মান নির্দিষ্টকরণ। নির্দিষ্টকরণ আর নির্ধারণকরণ পার্থক্য কি এইটুকু যদি না বুঝো তুমি তো এইচএসসি ক্যান্ডিডেট হবা কেমনে? যেটা নির্দিষ্টকরণ সেটাই নির্ধারণ, ঠিক আছে? প্রমিতকরণ হচ্ছে মান। তার প্রমিতকরণের পরের কাজ কোনটা? প্রমিতকরণের পরের কাজ হচ্ছে পর্যায়িতকরণ। পর্যায়িতকরণে কি করা হয়? সব কিছু ভাগ করা হয়, শ্রেণীতে ভাগ করা হয়। বিপণনের কাজ কোনটা? মানে আমার মার্কেটিংয়ের কাজ কোনটা? মার্কেটিংয়ের কাজ কি পণ্য উৎপাদন করা? না। মার্কেটিংয়ের কাজ কি পণ্য ডিজাইন করা? দেখো অ্যান্সার করো, মার্কেটিংয়ের কাজ কোনটা? মার্কেটিংয়ের কাজ কিন্তু আপু, আরে কমেন্ট করুক, আমি কমেন্ট দেখবো না, তুমি নাও হইছে। কমেন্ট দেখবো না বলতে কমেন্ট দেখতেছি, সবার কমেন্টই দেখতেছি, আমার চোখের মধ্যে আসতেছে। ইনফ্যাক্ট আমি যে কমেন্টগুলো মিস করে যাই, আমার যদি সময় থাকে আমি এখন মেট্রো দিয়ে যাওয়ার সময় তোমাদের কমেন্ট দেখতে দেখতে যাব। মুন্না ভাই বাবারে, নিচের কোনটি বিপণনের কাজ? বিপণন কাজ কি পণ্য উৎপাদন করা? না। পণ্য ডিজাইন করা? না। পণ্য বীমাকরণ? না। বাজার তথ্য সংগ্রহ করা। পরের কোশ্চেন, বিপণনে আমরা বাজার তথ্য সংগ্রহ করি। পরের কোশ্চেন দেখি, পণ্যের মালিকানা হস্তান্তর করার প্রক্রিয়াকে কি বলে? আমি মালিকানা হস্তান্তর করব, মালিকানা কিন্তু নিচ্ছি না, মালিকানা কিন্তু আমি হস্তান্তর করতেছি। যদি বলতো যে আমি পণ্যের মালিকানা গ্রহণ, যদি বলতো গ্রহণ, যদি বলতো গ্রহণ করা, তখন কি হইতো? তখন ক্রয় হইতো, অ্যান্সার। আর যখন বলতেছে পণ্যের মালিকানা, পণ্যের মালিকানা হস্তান্তর করা মানে দিয়ে দিচ্ছি, হস্তান্তর মানে কি দিয়ে দেওয়া, তখন হইতেছে অ্যান্সার হবে বিক্রয়। হস্তান্তর মানে কি? দুইটা শেখাই দিলাম, এখান থেকে এই দুইটাই আসতে পারে। পণ্যের মালিকানা যখন হস্তান্তর করা মানে আমি পণ্যের মালিকানা দিয়ে দিচ্ছি, ইট মিনস এটা বিক্রয়। আর পণ্যের মালিকানা গ্রহণ করা সেটাকে হচ্ছে ক্রয় বলবে। ঠিক আছে, পারতেছো? আমি বারবার আবারও বলতেছি, এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট পিডিএফটা আমি নিজের হাতে খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে সাজাইছি। 27-এর অ্যান্সার অলরেডি করে দিছে। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণ করব, আমি পণ্যের মালিকানা গ্রহণ করব বলছি, কিন্তু ভালো করে খেয়াল করো, অর্থের বিনিময়ে আমি পণ্যের মালিকানা গ্রহণ, একটু আগে বললাম না যখন আমি পণ্যের মালিকানা গ্রহণ, এই যে এটা ক হয়েছে রিফাতের হয়েছে, যখন আমি পণ্যের মালিকানা গ্রহণ করব তখন কিন্তু ক্রয়, আর হস্তান্তর করলে তখন বিক্রয়। আর গুদামজাতকরণ হচ্ছে আমি কোনো কিছু এক মৌসুমের পণ্য আর এক মৌসুমে মানে সময়গত উপযোগ সৃষ্টি করার জন্য গুদামজাতকরণ করি। আর পর্যায়িতকরণ হচ্ছে প্রমিতকরণের পরে, মানে প্রমিতকরণে মানের সীমা নির্ধারণ করার পরে পর্যায়িতকরণে গেলে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট শ্রেণীতে বিভক্তকরণ করি। ওকে, পরের কোশ্চেন, সত্যগত উপযোগ সৃষ্টি হয় কিভাবে? সত্যগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়? সত্যগত উপযোগ
এইটা কিন্তু মানে একটু তোমাদের কনফিউশন লাগতে পারে যে ক্রয়ের মাধ্যমে না, সত্যগত এই দুইটার মধ্যে কমন মানে একটু কনফিউশন লাগতে পারে, কিন্তু না, এই যে মালিকানা পরিবর্তনের মাধ্যমে সত্যগত, মালিকানা হস্তান্তর করার মাধ্যমে, ক্রয়ের মাধ্যমে কি অবশ্যই মালিকানা হস্তান্তর করা হয়। যেখানে তোমার বড় ভাই আছে তখন ছোট ভাইকে আর দরকার হয়, মানে দরকার হয় না। তোমার বাবা যেখানে থাকে না তখন কিন্তু তোমাকে ডাকবে, আর যেখানে তোমার বাবা থাকে সেখানে কিন্তু তোমাকে ডাকবে না। তাহলে সত্যগত বোধ সৃষ্টি হয় মালিকানা হস্তান্তর বা পরিবর্তনের মাধ্যমে। বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? আমি একবার বলছি, দেখি এটা পারো কিনা তোমরা। 29 না, এখন 30-এ আছি। বিপণনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? ইয়াস, পারফেক্ট। বিপণনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিক্রয়। তারপরে বিপণনের সহায়ক কাজ কোনটা, মানে যেটা তোমার একদম ফান্ডামেন্টাল না, যেটা তোমার একটু সহায়ক কাজ, যেটা হইলেও হয়, মানে প্রাথমিক কাজ না কিন্তু বিপণনের সহায়ক কাজ। বিপণনের এই প্রাথমিক কাজ হচ্ছে পর্যায়িতকরণ, বিজ্ঞাপন, পরিকল্পনা, কিন্তু অর্থ সংস্থান এটা হচ্ছে সহায়ক কাজের মধ্যে একটা। অর্থ সংস্থান কি সহায়ক কাজের মধ্যে একটা, বুঝতেছ? নিচের কোনটি বিপণনের কাজ? কোনটা বিপণনের কাজ? পণ্য ডিজাইন করা, পণ্য উৎপাদন করা, পণ্য বন্টন করা, নাকি মজুত নিয়ন্ত্রণ করা? বিপণনের কাজ কোনটা? দ্রুত বলো। বিপণনের 32 নাম্বার চলতেছে। ইয়েস, 30-এর ঘ। এখন আমি 32-এ আছি। লাইফ কি চলো, তোমার কাছে কি অনেক স্লো যাচ্ছে নাকি? নিচের কোনটি বিপণনের কাজ? পণ্য বন্টন করা বিপণনের কাজ। পণ্য বন্টন করা মানে কি? পণ্য বন্টন মানে হচ্ছে পণ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায়, বা পণ্যটা স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্যটা অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া বা বিভক্ত করা। বন্টন মানে ভাগ করা। ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এটা আমরা জানি যে অবশ্যই ক্রয় বিক্রয় সত্যগত উপযোগ সৃষ্টি করে মালিকানা হস্তান্তর করার মাধ্যমে। পরের কোশ্চেন, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে কি বলে? ভালো করে দেখো, আমার পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে, যখন শ্রেণীতে ভাগ করতেছে তখন হচ্ছে পর্যায়িতকরণ, আর যখন মানের সীমা নির্ধারণ করতেছে তখন সেটা প্রমিতকরণ। কিন্তু এখানে বলছে শ্রেণীতে ভাগ করতেছে, এই জন্য পর্যায়িতকরণ হবে। 35-এ দেখি 35 পর্যন্ত কে আসছো, কার কয়টা হইতেছে? আমি বলছি 100টা থেকে কিন্তু 70টা হইতে হবে। বাজার কাকে বলে? বাজার কি? আমি এটা অলরেডি পড়া ফেলছি, কিন্তু আবার একটু ঝালানোর জন্য নিয়ে আসছি। বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। কার সমষ্টি? কোনোভাবে বিক্রেতা না। তো বর্তমান ও সম্ভাব্য, এটা না, অতীত না, সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। ঠিক আছে, কোনোভাবে কনফিউজড হবে না। পরের কোশ্চেন, কোন বাজারের সদস্য সংখ্যা অনেক বেশি? নিউ মার্কেট। নিউ মার্কেট কোন ধরনের মার্কেট? নিউ মার্কেট একটা ভোক্তা বাজার, কারণ নিউ মার্কেটে আমরা সবাই ভোক্তারা যাই। ভোক্তা বাজারে অনেক বেশি দেখবা, মানে শিল্প বাজারে এককালীন অনেকগুলো কাঁচামাল কিনে নিয়ে এসে রেখে দেয়, আবার ধরো 15 দিন পরে যায়। হ্যাঁ, কিন্তু ভোক্তা বাজারে অনেক মানুষ যায় প্রতিদিন, আরেকজনের দরকার হয়, আরেকজনের দরকার হয়, মানে প্রতিদিন অনেক মানুষ যায়। ঠিক আছে, ভোক্তা বাজারে। 37 নাম্বার, বিপণনের বাজার কিসের সাথে সম্পৃক্ত? হ্যাঁ হ্যাঁ, চলে যাক, পচাগুলো চলে যাক, সমস্যা নেই। তামজিদ, বুঝতে পারছি তোমার কথা। বিপণনের বাজার কিসের সাথে সম্পৃক্ত? বাজার, বাজার, বাজারটা কিসের সাথে সম্পৃক্ত? 4P'র বাজারটা কিসের সাথে সম্পৃক্ত বলো তো? বিপণনে বাজার কিসের সাথে সম্পৃক্ত? অ্যান্সার করো, কে কে আসছো এখানে? আচ্ছা, একটা কমেন্টের রিপ্লাই কি আজকে দিব? না থাক। আচ্ছা,
বাজার হচ্ছে কি, বাজার কাকে বলে? বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। তো যেহেতু বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি, এই জন্য বাজার কার সাথে সম্পর্কিত? বাজার হচ্ছে ক্রেতার সাথে সম্পর্কিত। বাজার কাকে বলে? বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি, এই জন্য বাজারে এখন 2x এ চলে যাবো। হ্যাঁ চলো লেটস গো 2x। বিপণনের বাজার কিসের সাথে সম্পৃক্ত তাহলে? বাজার কাকে বলে? বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টির জন্য ক্রেতার সাথে সম্পৃক্ত। পরের কোশ্চেন, পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতা সেটকে, এই সমষ্টি আর সেট যেন না ঘোলাও, এই জন্য এই কোশ্চেন রিপিটেড রাখছে, এই সেট বারবার রিভিশন লাগছে। কি বলবে? বাজার বলবে। সমষ্টি যা, সেটও একই জিনিস। ওকে, উৎপাদকদের নিয়ে কোন বাজার গঠিত? সব উৎপাদকদের নিয়ে, সেখানে কোনো ভোক্তা না। ভোক্তাদের নিয়ে ভোক্তা বাজার গঠিত হয়, আর উৎপাদকদের নিয়ে কি বাজার গঠিত হয়? উৎপাদকদের নিয়ে শিল্প বাজার গঠিত হয়। ঠিক আছে, উৎপাদকদের নিয়ে শিল্প বাজার গঠিত হয়। হইছে সবগুলা? ওকে, চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারকে কি বলবে? চূড়ান্ত ভোক্তা, যারা চূড়ান্ত ভোগ করবে তাদেরকে কি বলবে? ভোক্তা বাজার। ভোক্তা কাকে বলে? যারা পণ্যের উপযোগটা নিঃশেষ করে তাকে ভোক্তা বলবে। পরের কোশ্চেন, পাইকারি ব্যবসায়ী নিচের কোন বাজারের সদস্য? পাইকারি ব্যবসায়ী কোন বাজারের সদস্য? পাইকারি কি তোমার ভোক্তা? না। পাইকারি কি? পাইকারি তো কোনো ভোক্তা না। বলো, পাইকারিরা কি করে? ওরা কি উৎপাদন করে একেবারে বিক্রি করে দেন? না, ওরা একবার কিনে আবার বিক্রি করে, একবার কিনে আবার বিক্রি করে। ইট মিনস পুনঃবিক্রেতা, মানে বারবার কেনা বেচা করে। পুনঃ মানে কি? বারবার। পুনঃ মানে কি? বারবার। পুনঃ মানে কি? বারবার। সো বারবার কেনা বেচা করবে কারা? পাইকারি ব্যবসায়ী। পরের কোশ্চেন, কোন বাজার নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে? কোন বাজার নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকবে? কোন বাজারটা? যে একটা বাজার সেটা একটা জায়গায় কেন্দ্রীভূত থাকবে, নির্দিষ্ট একটা জায়গায়। এই ধরো নিউ মার্কেট কিন্তু একটা জায়গায় কেন্দ্রীভূত। হ্যাঁ, কোন বাজার নির্দিষ্ট একটা জায়গায় কেন্দ্রীভূত বলছে না? কেন্দ্রীভূত। তো নর্মালি কেন্দ্রীভূত মানে হচ্ছে সব থেকে মানে হেড, যেটা প্রধান কার্যালয়। সো প্রধান কার্যালয় মানে কি? প্রধান কার্যালয়টা একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে, এর আন্ডারে অনেকগুলো ব্রাঞ্চ থাকে, ঠিক আছে? অনেকগুলো ব্রাঞ্চ থাকে, সবাই ছড়ায় ছিটায় ঘুরে ফিরে ওই ঢাকাই আসে। এই ঢাকা হচ্ছে কেন্দ্রবিন্দু, বা ঢাকায় কোনো একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটা হচ্ছে কেন্দ্রবিন্দু। তো এই ব্যবসাটা কোন ধরনের ব্যবসা? এটা হচ্ছে শিল্প ব্যবসা, শিল্প বাজার। কেন শিল্প বাজার বা শিল্প ব্যবসা? কারণ এই জায়গা থেকে কিন্তু মানুষ প্রতিদিন পণ্য কিনতে আসতেছে না, এই জন্য ভোক্তা না। আবার এই জায়গাটা থেকে কিন্তু মানুষ অনেক বেশি পরিমাণে পণ্য একবার কিনে নিয়ে যাচ্ছে নরসিংদী, একবার কিনে নিয়ে যাচ্ছে সাতক্ষীরা, একবার কিনে নিয়ে যাচ্ছে রাজশাহী, একবার কিনে যে কোনো জায়গায়। সো এটা কিন্তু অনেক দিন পর তোমার গ্রামে তুমি দেখবা, তুমি কোথা থেকে, তোমার কোথা থেকে আসছো বলো? এই যে ময়মনসিংহ থেকে যে আসছো, এই ময়মনসিংহে তোমার গ্রামে দেখবা মুদি দোকানদার বা যারা হয়েছে কাপড়ের ব্যবসা করে, তারা কিন্তু মানে 15 দিন বা 1 মাস পর ঢাকা থেকে বা কোনো একটা জায়গা থেকে ক্রয় করে নিয়ে যায়। সেটা কিন্তু বারবার আসে না। তো এই বাজারটা কি? এই কেন্দ্রীভূত যে হেডটা, এই হেড বাজারটা হয়েছে শিল্প বাজার। বুঝতে পারলাম? ইয়েস, আমি জানি, কিন্তু এটা তারপরে তোমাদের বুঝিয়ে দিলাম। পরের কোশ্চেন, শিল্প বাজারের সদস্য কারা? শিল্প বাজারে যারা থাকে সেই শিল্প বাজারের সদস্য কারা হয়? শিল্প বাজারে যারা থাকে সেই শিল্প বাজারের সদস্য কিন্তু খুচরা বিক্রেতা না, পাইকারি না, ব্যক্তি পরিবার না, উদ্যোক্তা। যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে উদ্যোক্তা বলা হয়। উদ্যোক্তা হচ্ছে শিল্প বাজারের সদস্য। গাজীপুর, বগুড়া থেকে আমি, সোহানা, আর কে কোথা থেকে আসছে? সত্যম, রাজশাহী থেকে। ওকে, ইয়াস, তাড়াতাড়ি তো পড়াচ্ছি। শিল্পবাজার আর বেশিক্ষণ লাগবে না সময়। শিল্পবাজার বিভক্তি করার ভিত্তি কোনটি? আমি যে শিল্পবাজার বিভক্তিকরণ করব, শিল্পবাজার বিভক্তি করার জন্য কোনটা আমার ভিত্তিতে রাখতে হবে? শিল্পবাজার বিভক্তিকরণের আমার ভিত্তিতে কোনটা রাখতে হবে? শিল্পবাজার বিভক্তিকরণের ভিত্তিতে আমার রাখতে হবে প্রযুক্তি। মনে থাকবে? ওকে, আচ্ছা,
এবার যে প্রশ্নটা এইটা না অনেক আসবে, কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় সত্য কোনটি? কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় সত্য কয়টা আছে জানো? কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় সত্য এর মধ্যে একটাই আছে যে পরিমাপযোগ্যতা। পরিমাপযোগ্যতা, প্রবেশযোগ্যতা, পর্যাপ্ততা, এইগুলা হইতেছে এই বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় সত্য। ঠিক আছে, তো এইগুলো না, কোনটা? পরিমাপযোগ্যতা। বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক ভিত্তির উপাদান কোনটি? কোনটি কি গেল বুঝি নাই। নোয়াখালী থেকে, আরে আজকেও 46 নম্বর অ্যান্সার করো। বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক ভিত্তির উপাদান কোনটি? কোনটি মনস্তাত্ত্বিক উপাদানের ভিত্তি? এইটা না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা অনেক কোশ্চেন আসবে। মনস্তাত্ত্বিক ভিত্তির উপাদান, মনস্তাত্ত্বিক ভিত্তির উপাদান হচ্ছে জীবন ধাঁচ। এই শিক্ষা, পেশা, আয়, এগুলো তো সব হইতেছে তোমার মনস্তাত্ত্বিকের না, এগুলো অর্থনৈতিকে যাবে, তোমার কিছু জনসংখ্যাগত যাবে। ঠিক আছে, তো মনস্তাত্ত্বিকটা অনেক আসে, অ্যান্ড জীবন ধাঁচ এই অপশানটাই আসে। জীবন ধাঁচ এবং মনস্তাত্ত্বিক ওতপ্রোতভাবে জড়িত। তারপরে 47 নম্বর, বাজারজাতকরণ মিশ্রণের উপাদান কয়টি? বাজারজাতকরণ মিশ্রণের উপাদান মানে কি? 4P। বাজারজাতকরণ মিশ্রণ মানে কি? 4P। কয়টা? 4টা। এর থেকে সহজ প্রশ্ন আছে? বিপণনের 4টি P কোনগুলোকে নির্দেশ করে? 4টা P। 4P মানে কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। পণ্য, মূল্য, স্থান, প্রসার। পণ্য, মূল্য, স্থান, প্রসার। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। খুবই সহজ, তাই না? আচ্ছা, 49, বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে আমার এই 4P মানে কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। কেন্দ্রবিন্দুতে কে থাকবে? কোন কেন্দ্রবিন্দুতে? কিন্তু কাস্টমার ইজ দ্য কিং। বিপণনে কে কিং? কাস্টমার। কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমার ইজ দ্য কিং। বিপণনের কিং কে? কাস্টমার। কাস্টমার ইজ দ্য কিং। ঠিক আছে, তাহলে ভোক্তা, কেন্দ্রবিন্দুতে ভোক্তা বা ক্রেতা থাকবে। ডিজাইন বিপণন মিশ্রণের কোন উপাদানের অন্তর্ভুক্ত? এই যে ডিজাইন করা, হ্যাঁ, ডিজাইন কোনটা? ডিজাইনটা কার সাথে সম্পর্কযুক্ত? ডিজাইন করা, ডিজাইন দেখেই কিন্তু বুঝতে পারতেছি ডিজাইনটা কিন্তু আমরা পণ্যেরই করি। কার করি? তারপরে মূল্যের অনেকগুলো আছে, যেমন ধরো ছাড়, তারপরে স্থানের অনেকগুলো আছে, প্রসারের অনেকগুলো আছে, এইগুলো দেখে নিবা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, মাস্ট, যে কোনো বোর্ডে এখান থেকে প্রশ্ন আসবে। আমি আবারও বলতেছি, এই ফার্স্ট পেপার যাদের সহজ হয়েছে তাদের কিন্তু সেকেন্ড পেপার একটু হার্ড আসবে। এই জন্য একটু এই আমি যে স্লাইডটা দিচ্ছি এই স্লাইডের কোশ্চেনগুলো খুব সুন্দর করে পড়তে হবে। স্লাইডটা পাওয়ার জন্য লাইভটা শেয়ার করে পেজে মেসেজ করলে পেয়ে যাবা। ওকে, পরেরটাই যায়। ব্যবসায় বাজারের অন্তর্ভুক্ত কোনটা? ব্যবসায় বাজার, ব্যবসায় বাজার মানে কি? ব্যবসায় বাজারের অন্তর্ভুক্ত কোনটা? ব্যবসায় বাজারের অন্তর্ভুক্ত শুধু ভোক্তা বাজার। ভোক্তা বাজার কি ব্যবসায় বাজারের অন্তর্ভুক্ত? ভোক্তা বাজার ব্যবসায় বাজারের অন্তর্ভুক্ত না। তাহলে একটা যখন কেটে দিছি তাহলে বুঝতে পারতেছো বাকি দুইটা হবে শিল্প বাজার আর পুনঃবিক্রেতার বাজার। কোথায়? 1 আর 3, এই যে। পরের কোশ্চেন, বিজ্ঞাপন কাকে বলে? বিজ্ঞাপন হচ্ছে অর্থ প্রদত্ত কার্যক্রম। হ্যাঁ, বিজ্ঞাপনে আমার টাকা পয়সা দিতে হয়। নৈবেত্তিক উপস্থাপনা, হ্যাঁ নৈবেত্তিক উপস্থাপনা। একমুখী যোগাযোগ, হ্যাঁ বিজ্ঞাপন একমুখী যোগাযোগ, কারণ বিজ্ঞাপনে আমি আবার অ্যান্সার করতে পারি না বা যে বিজ্ঞাপন দিচ্ছে তার সাথে কথা বলতে পারি না। সো বিজ্ঞাপন আমরা কি সবগুলো। তাহলে এবার পরেরটা যাই। বাজার বিভক্তিকরণে আচরণ ভিত্তিক উপাদান কোনটি? আমি কিন্তু কমেন্টও দেখব, আমি আসতেছি। আচরণ ভিত্তিক উপাদান কোনটা? আচ্ছা, জীবন ধাঁচ হবে এটা, জীবন বাঁচ, হ্যাঁ জীবন ধাঁচ। সো জীবন ধাঁচ হচ্ছে আমার মনস্তাত্ত্বিক, তো আমি জানি তাহলে এটা হবে না, তাহলে বাকি দুইটা হবে। একটা যেহেতু হবে না তাহলে বাকি দুইটা অ্যান্সার হবে, খুবই সহজ। জীবন ধাঁচ হচ্ছে মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক। তাহলে 2 আর 3 অ্যান্সার। এই যে পরে, কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়গুলো কোনটি? কার্যকর বাজার বিভক্তিকরণের কোন কোন বিষয়গুলো আমি বিবেচনা করব? ওই যে সত্যগুলো ছিল, কয়টা সত্য ছিল? কার্যকর বাজার বিভক্তিকরণে যে সত্য ছিল সেই সত্য থেকে কিন্তু প্রবেশযোগ্যতা, পরিমাপযোগ্যতা, এই দুইটা এখানে আছে, গ্রহণযোগ্যতাটা না। প্রবেশযোগ্যতা, পরিমাণযোগ্যতা, পর্যাপ্ততা, তারপর আরও অনেক কিছু আছে, একটু দেখে নিবা, এই 5টা মনে হয়। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আছে যে সত্য কয়টা ও কি কি।
তারপরে আর সিকিউ সাজেশন কিন্তু দেওয়া আছে, সিকিউ সাজেশন অলরেডি দেওয়া আছে। এখন 55 নম্বর অ্যান্সার করো তো। সিকিউ সাজেশন কিন্তু দেওয়া আছে, প্লাস সিকিউ ক্লাসও নিয়ে রাখছি। ইউটিউবে পেয়ে যাবা, আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার ইউটিউবে পেয়ে যাবা, অথবা এখানেও পেয়ে যাবা, পেজেও পেয়ে যাবা। আর কি পণ্য মিশ্রণের উপাদান, হ্যাঁ বলো পণ্য মিশ্রণের উপাদান কি? 55 অ্যান্সার করো। পণ্য মিশ্রণের উপাদান হচ্ছে পণ্য মিশ্রণ, 4P-র উপাদান হচ্ছে ব্র্যান্ড, মোড়ক, বৈশিষ্ট্য সবগুলো। পণ্য মিশ্রণ মানে কি 4P প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন, মানে পণ্যের এটা ব্র্যান্ড, তারপরে মোড়ক, তারপরে বৈশিষ্ট্য সবগুলো। পণ্য মিশ্রণ মানে 4P থেকে শুধু প্রোডাক্টের উপাদান কোনটা, শুধু প্রোডাক্টের উপাদান, এই তিনটাই। কি ক্রিটিক্যাল কোশ্চেন দেখছো, খুব গুরুত্বপূর্ণ ছিল। যেসব পণ্য সম্পর্কে ক্রেতারা জানে না বা জানলেও ক্রয় করতে চায় না তাকে কি বলে? যেমন জীবন বীমা, তারপর কোষ্ঠী পাথর, এগুলা কি পণ্য? অযাচিত পণ্য। তারপরে যেসব পণ্য উৎপাদন অথবা পুনঃ প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে? যেসব প্রক্রিয়া উৎপাদন অথবা পুনঃ প্রক্রিয়াকরণের কাজে। হ্যাঁ এটা খুবই সহজ, দেখি কে পারে। এই 57 নম্বরে আছি আমরা, 57 নম্বরে অ্যান্সার করো। পুনঃ প্রক্রিয়া যখন বলছে পুনঃ প্রক্রিয়াকরণ তখন মূলধনী পণ্য। শপিং না বিশিষ্ট জানি বিশেষ শ্রেণীর অযাচিত বলেই দিছি, তাহলে এটা কি হবে? সেবাগত পণ্য। কোনটা সেবাগত? মানে পণ্য মানে অস্পর্শনীয়। পণ্য হচ্ছে স্পর্শনীয়, সেবা হচ্ছে অস্পর্শনীয়, যেটা মানুষের অভাব পূরণ করতে পারে। তো সেবা হচ্ছে কোনটা? পার্লারে যে সেবাটা তোমাকে দেয় সেটাকে তুমি ধরতে পারো, দেখতে পারো না, চেঞ্জেসটা জাস্ট উপলব্ধি করো। কোন পণ্যের বণ্টন প্রণালী সাধারণত দীর্ঘ হয়? কোন পণ্যের বণ্টন প্রণালী? এটা জেনে রাখবে সব সময়, ভোক্তা পণ্যের বণ্টন প্রণালী দীর্ঘ হয়। কারণ ভোক্তা পণ্যের বণ্টন প্রণালী দীর্ঘ হওয়ার কারণ হইতেছে শুরুতে উৎপাদক থেকে পাইকার থেকে খুচরা ব্যবসায়ী থেকে ডিলার, তারপরে ডেলিভারি ম্যান থেকে তারপরে হচ্ছে ভোক্তার কাছে যাবে। তো এই যে একটা বড় মানে দীর্ঘ একটা বণ্টন প্রণালী, সব থেকে ভোক্তার কাছে যাওয়াটা হইতেছে সব থেকে দীর্ঘ। 60 অ্যান্সার করো তো। এটা না অনেক সহজ, এই পিডিএফ কেন পাও না? লাইভ ক্লাসটা শেয়ার করে তুমি তোমার টাইম লাইনে অথবা যে কোনো গ্রুপে যে কোনো জায়গায় লাইভ ক্লাসটা শেয়ার করে তুমি পেজে একটা ইনবক্স করো যে আমাকে পিডিএফটা দাও, পিডিএফটা দিয়ে দিবে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পিডিএফটা দিয়ে দিবে আপনাদেরকে। আর হইতেছে যদি আপনারা সেখানেও না পান, যখন আপনারা লাইভটা শেয়ার করবেন একটা অ্যালগরিদম সেট করা আছে, তো হচ্ছে আমাদের ক্যাপশনে এসে দেখবেন মানে ক্যাপশনে আপডেট করে দেওয়া থাকবে পিডিএফের। যারা শেয়ার করবে তাদের জন্য এটাই দেখতে পারবে, আর যারা শেয়ার করবে না তারা ক্যাপশনে দেখতে পারবে না। আই গেস মেবি এটার ব্যতিক্রমও হইতে পারে। নিচের কোনটি লোভনীয় পণ্য? লোভনীয় পণ্য কাকে বলে? যেটা আমার পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে কিনি, রাইট? তার মানে কি আইসক্রিম, এসব তো আমি অনেক পরিকল্পনা করে করি, তাহলে হবে না। নিচের কোনটি অযাচিত পণ্য? যেটা আমার মার্কেটে আছে কিন্তু আমি কেনার ইচ্ছা রাখতেছি না, সেটা কি? সেটা সমাধি পাথর। তারপরে কোনটি জরুরি পণ্য? জরুরি কোনো অবস্থায় দরকার হয়, গাড়ি নষ্ট হয়ে গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে, ওষুধ। কত সহজ। 63 নাম্বারটা আনসার করো। কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের পূর্ব পরিকল্পনা, প্রচেষ্টা ও সময়ের প্রয়োজন হয়। কোনো যেই পণ্য ক্রয় করার জন্য ক্রেতাদের মানে অনেক সময় প্রয়োজন হয়, পূর্ব পরিকল্পনা করা লাগে। তো কী পণ্য বলো তো? লোভনীয় পণ্য ক্রয় করতে কিন্তু কোনো পরিকল্পনা লাগে না। হঠাৎ করে দেখছো রাস্তায় ফুচকা, ভেলপুরি খাইতে ইচ্ছা করতেছে, আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে, কোনো পরিকল্পনা থাকে না। কিন্তু পরিকল্পনা থাকে, প্রচেষ্টা এবং অনেক সময় নিয়ে যাওয়া হইতেছে শপিং করতে। মেয়েরা আরও ভালো বুঝবে, শপিং করতে অনেক সময় নিয়ে যাইতে হয়। তারপরে জীবন বীমা পলিসি, অগ্নি নির্বাপক যন্ত্র, বিশ্বকোষ, এইগুলা কি বাজারে আছে
কিন্তু এগুলা কিন্তু আমরা কিনতে চাই না, কারণ এটা কি পণ্য? এটা অযাচিত পণ্য। ট্রাস্ট মি, যে যে কোশ্চেন দিচ্ছি এই কোশ্চেনগুলো অনেক গুরুত্বপূর্ণ, এইগুলোই ঘুরে ফিরে তোমাদের এক্সামে চলে আসবে, দেখো চলে আসবে। 65 শিল্প পণ্যের ক্রেতা মূলত কারা? শিল্প পণ্যের ক্রেতা কারা হয়? হ্যাঁ, ভোক্তা বাজারের পণ্যের কথা বলেনি, এটা বলতেছে শিল্প পণ্য। শিল্প পণ্যের ক্রেতা সাধারণত উৎপাদকরা হয়, কারণ ওইখান থেকে পণ্যটা তারা কিনে আবার বানাবে। সো উৎপাদকরা হচ্ছে শিল্প পণ্যের মূল ক্রেতা। পণ্যের জীবনচক্রের কয়টা স্তর আছে? পণ্যের জীবনচক্রের কয়টা স্তর আছে? পণ্যের জীবনচক্রের 5টা স্তর আছে। কি কি? সূচনা, কি কি স্তর আছে সেই স্তরগুলো জেনে রাখবা, যে পণ্য জীবনচক্রের 5টা স্তর: উন্নয়ন স্তর, সূচনা স্তর, তারপরে কি তোমার প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন। আমি কি লিখে দিব? উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন। ঠিক আছে, এই 5টা। ঠিক আছে, পরের কোশ্চেন। পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রয় সর্বোচ্চ স্তরে পৌঁছায়? ওই যে 5টা স্তরের মধ্যে কোন স্তরে আমার বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে? কি ক্লাসের মধ্যে কি কোশ্চেন করতেছে? অ্যানসার করো। পরের আপনার আম্মু অসুস্থ তো এইজন্য জিজ্ঞাসা করলাম, পোস্ট দেখে আপনার পণ্যের জীবনচক্রে এখন বেটার আছে আগে থেকে। এখন দেখলেন পোস্ট? না, পোস্ট দেখছি কালকে আসলাম সকাল 11টা থেকে গেছিলাম। আপু আজ সিকিউ এমসিকিউ 2 জায়গা থেকে অনেক কমন পড়ছে। থ্যাংক ইউ, ওয়েলকাম, ভেরি গ্ল্যাড টু নো যে কমন আসছে। আমার পরীক্ষা চলতেছে। পণ্যের জীবনচক্রের কোন স্তরের বিক্রয় সর্বোচ্চ স্তরে পৌঁছায়? বিক্রয় সর্বোচ্চ স্তরে পৌঁছায় কখন? বিক্রয় একদম সর্বোচ্চ স্তরে যাই হইতেছে কোন স্তরে? পূর্ণতা স্তরে। অনেকের হয়েছে পারফেক্ট, এই যে ফিমার হয়েছে, ফার্জেনার হয়েছে পারফেক্ট। পরের কোশ্চেনে যাও। সূচনা স্তরের বৈশিষ্ট্য কোনটি? সূচনা স্তরে কি হয়? সূচনা স্তরে কিন্তু আমরা নর্মালি সূচনা স্তরে যেহেতু পণ্যটা সম্পর্কে কেউ জানে না, আমি পণ্যটা সম্পর্কে অনেক প্রসারমূলক কাজ করি, এই জন্য পণ্যটা সম্পর্কে মানুষকে জানানোর জন্য আমার প্রসার খরচটা বেশি হয়। ঠিক আছে, তারপরে পণ্যের জীবন স্তরের কোন স্তরে প্রতিযোগিতা সব থেকে বেশি থাকে? একটা সময় ওই যে 5টা স্তরের মধ্যে, ওই 5টা স্তরের মধ্যে একটা স্তরে না আমার প্রতিযোগিতা সব থেকে বেশি থাকে। কোন স্তরে প্রতিযোগিতা সব থেকে বেশি থাকে? সাদিয়া, পূর্ণতা স্তরে আমার সব থেকে প্রতিযোগিতা বেশি থাকে। কোন স্তরে? কোন স্তরে থাকে জানো না? এই তো জানে, পারফেক্ট। পণ্য জীবনচক্রের কোন স্তরে স্থায়িত্বকাল অনেক বেশি থাকে? মানে পণ্য তো পতন পর্যন্ত যাওয়ার আগে একটা স্তরে অনেক দিন পর্যন্ত থাকে, সেই স্তরটা কোনটা? সেই স্তরটা হচ্ছে পূর্ণতা স্তরে অনেক দিন পর্যন্ত থাকে, তারপরে ধীরে ধীরে তোমার পতন হয়ে যায় পণ্যটা। যেরকম দেখবা আমাদের যে তোমার ইকোনো কলম ছিল না, এক সময় ছোটবেলায় লিখতাম, 3 টাকা দাম না 4 টাকা দাম ইকোনো, তারপরে ওগুলো এখনো আছে কিন্তু মার্কেট, তারপরে স্যান্ডেলি না কি একটা সাবান টাবান ছিল, ওগুলো কিন্তু ধীরে ধীরে মার্কেট থেকে চলে গেছে। সো একটা স্তরে অনেক দিন ছিল কিন্তু মার্কেটে তারা, সেটা হচ্ছে পূর্ণতা স্তর। পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রয়টা কমে যায়? বিক্রয়টা কমে যায় কোন স্তরে? বিক্রয়টা দ্রুত বলো। বিক্রয়টা পতন স্তরে। সাদিয়া 70 না আমি 71-এ আছি। পতন স্তরে হ্রাস পায়। উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ করে বিক্রয় করার পদ্ধতিকে কি বলবে? আমার উৎপাদন ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করব, তার মানে কি? উৎপাদন যে ব্যয়টা হবে সেই ব্যয়ের সাথে আমি মুনাফা যোগ, মানে কি ব্যয়ের সাথে মুনাফা যোগ, ব্যয় যোগ মূল্য নির্ধারণ। খুবই সহজ, বুঝতেছ? ভারসাম্য বিন্দু কি? যেখানে আয় এবং ব্যয়টা সমান সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু। কই দেখি, যে বিন্দুতে আয় ও ব্যয় সমান। এই তো অ্যান্সার পাইছি। 74 নম্বর অ্যান্সার করো তোমরা।
10,000 টাকার পণ্য ক্রয় করলে 12% ছাড়, এটি কোন ধরনের বার্তা? এটা কোন ধরনের বার্তা? 10,000 টাকা মানে কি অনেক বেশি পরিমাণে পণ্য কিনলে একটা ছাড় দিচ্ছে, বেশি পরিমাণে পণ্য কিনলে একটা ছাড় পাওয়া যাচ্ছে, তার মানে কি পরিমাণগত, বেশি পরিমাণে পণ্য কিনলে ছাড় পাওয়া যাচ্ছে, মানে কি বেশি পরিমাণে পণ্য কিনলে ছাড় পাওয়া গেলে সেটা হচ্ছে পরিমাণগত বার্তা। পরের কোশ্চেন 2.8 নিট 25, এটার মানে কেউ জানো? 25 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে, 8 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাবে। এটা কোন ধরনের বার্তা? এইটা কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, অ্যাকাউন্টিং এটা মাস্ট আসবে। হ্যাঁ, 25 দিনের মধ্যে অবশ্যই দিতে হবে, 8 দিনের মধ্যে দিলে 2% বার্তা পাবে। এটা কোন ধরনের বার্তা? এটা কিন্তু পরিমাণ বার্তা না, এটা কিন্তু নগদ বার্তা। এটা কোন বার্তা? নগদ বার্তা। কে কে পারছো দেখি? 75 ট্রাই করো, 76 নম্বরটা। দ্রুত বিল পরিশোধকারী ক্রেতাদেরকে যে মূল্য ছাড় দেওয়া হয়, যারা দ্রুত বিল পরিশোধ করে তাদেরকে যে মূল্যটা ছাড় দেই সেটাকে কি বলবো? যারা দ্রুত বিলটা পরিশোধ করবে তাদেরকে আমরা, অ্যান্সার করো, আমি কমেন্ট দেখতেছি। শান্ত, মালিহা, সোহানা, তোমাদের অ্যান্সার আমি দেখতেছি। দ্রুত বিল পরিশোধকারী ক্রেতাদের যে মূল্য ছাড় দেওয়া হয় তাকে কি বলবে? নগদ বার্তা বলবে। পরের কোশ্চেনে যাই, কার্যভিত্তিক বার্তা কাদেরকে দেওয়া হয়? কার্যভিত্তিক বার্তা কাদেরকে দেওয়া হয়? কার্যভিত্তিক মানে কি যারা একটা কাজ করে দেয়, তো কাজ করে দেওয়ার পরে একটা বার্তা পায়, এরা কি? এরা হইতেছে মধ্যস্থ কারবারি। মধ্যস্থ কারবারিদেরকে আমরা কার্যভিত্তিক বার্তা দিয়ে থাকি। এটা কিন্তু ঘোলা বানান, ঠিক আছে? কার্যভিত্তিক বার্তা কারা পায়? মধ্যস্থ কারবারিরা পায়। হ্যাঁ হ্যাঁ হইছে, পড়ে যাও। বর্ষাকালের তুলনায় শীতকালে ছাতার দাম 50 থেকে 100 টাকা পর্যন্ত কম রাখাকে কি বলে? মানে বর্ষাকালের তুলনায় শীতকালে আমার ছাতার দাম কম, মানে এক মৌসুমে আর এক মৌসুমে, মৌসুম কোন একটা ভাইব অ্যান্সার এর মধ্যে পাচ্ছ? বর্ষাকালে একটা মৌসুম, শীতকালে একটা মৌসুম। বর্ষার সময়ে কিন্তু বেশি দাম বেড়ে যায়, ছাতার দাম বেড়ে যায়, শীতকালে আবার দাম কমে যায়। শীতকালে শীতের কাপড়ের চোপড়ে এত দাম, যেটা হচ্ছে তোমার গরমকালে দেখো শীতের জামা কাপড়ের অনেক কম দাম। তাহলে মৌসুমি বার্তা। পরের কোশ্চেন, শিল্পপণ্যের বৈশিষ্ট্য কি? শিল্পপণ্যের বৈশিষ্ট্য কি? বলো বলো, শিল্পপণ্যের বৈশিষ্ট্য এটা কি চুক্তি ভিত্তিক ক্রয়? কে কে পারবা এটা? শিল্পপণ্যের বৈশিষ্ট্য কি? শিল্পপণ্যের বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞাতব্য বাজার, হ্যাঁ, সংক্ষিপ্ত বন্টন প্রণালী। শিল্পপণ্যের বন্টন প্রণালীটা কিন্তু সংক্ষিপ্ত হয়, আর ভোগ্য পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হয়। চুক্তিভিত্তিক ক্রয়, হ্যাঁ, এটা অনেক একটা চুক্তির ভিত্তিতে ক্রয় করা হয়। তাহলে সবগুলোই অ্যান্সার কোনটা? সবগুলো। পড়ে আমি আবার বলে দেই, এই পিডিএফটা পাওয়ার জন্য তোমার ক্লাসটা শেয়ার করে পেজে মেসেজ করতে হবে যে ক্লাসটা শেয়ার করেছি, তারপরে তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে পেজে মেসেজ করলে। অথবা যারা শেয়ার করে পেজ থেকে মেসেজের উত্তর পাবা না, তারা এই আমার এই লাইভ ক্লাসের ক্যাপশনে দেখবা পিডিএফটা পেয়ে যাবা। আমি বলতেছি, এই আমার ক্লাসের পিডিএফটা এক্সাম হলে ঢোকার আগে তুমি অন্তত একবার চোখটা বুলায় যাবা, ইটস মাস্ট। তাহলে দেখবা অনেকটাই কমন চলে আসবে। পণ্যের জীবনচক্রের পূর্ণতা পর্যায়ে কি করা হয়? পূর্ণতা পর্যায়ে মুনাফা অনেক বাড়ে, তারপরে প্রতিযোগিতার সংখ্যা অনেক বাড়ে, পণ্যের বিক্রি বাড়ে, কিন্তু মুনাফা কিন্তু বাড়ে না। পণ্যের মুনাফা কি বাড়বে? দেখি কে কে অ্যান্সার করতেছে। জীবনচক্রে কিন্তু কি অ্যান্সার করলাম, ভালো করে দেখো। পণ্যের পূর্ণতা স্তরে কি হবে? পূর্ণতা স্তরে এই একটা স্তর, এটা অনেক দিন। বিক্রি বাড়লে মুনাফা তো বাড়বে, যে বিক্রয়ের সাথে মুনাফার সম্পর্ক বেশি। প্রতিযোগিতার সংখ্যা কিন্তু বাড়বে না, প্রতিযোগিতার সংখ্যা পূর্ণতা স্তরে বাড়ে না, ঠিক আছে? এই জায়গাটা অনেক কনফিউজিং লাগে, তার মানে কি এই জায়গা অনেক কনফিউজিং একটা ব্যাপার। 18টা হয়েছে আপু। পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে কি হয়? পূর্ণতা স্তরে এই দেখো,
একটা সিলি মিস্টেক আমরা করে ফেলবো, আমিও করে ফেলতেছিলাম, সেটা হচ্ছে বিক্রয় যখন বাড়বে মুনাফাও বাড়বে ভাবতেছিলাম, আর প্রতিযোগিতার সংখ্যা অনেক বেড়ে যায়। পূর্ণতা স্তরে প্রতিযোগিতা আমার অনেক বেশি থাকবে, পূর্ণতা স্তরে আমার বিক্রি বাড়বে, পূর্ণতা স্তরে কিন্তু বিক্রয় বাড়লেও মুনাফা সেই হারে বাড়বে না। ইট মিনস 2 আর 3। এটা তোমরা একটু সুন্দর করে দেখে নিও তো। এই যে পণ্যের জীবনচক্রের যে 5টা ধাপ, এই 5টা ধাপ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে, এবং এই 5টা ধাপ থেকে অনেক কনফিউজিং প্রশ্ন আসবে, যেটা আমার মাঝে মাঝে কনফিউজ লেগে যায়। আমি তো এখন মানে ধরো পড়ানোর জন্য পড়ি, কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার এই জায়গা থেকে ঘুরে যেত। ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয় কোনটি? ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয় কোনটি? ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয়, ইয়াস, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয় শুধুমাত্র ক্রেতার উপলব্ধি। 1 নম্বর ক্রেতার উপলব্ধি। আর এখানে অপশন ভুল আছে, এখানে এই অপশনগুলো না, সেই অপশন হবে ক। 1 নম্বরের একটা অ্যান্সার হবে, কটা অ্যান্সার হবে, ঠিক আছে। ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয় হচ্ছে ক্রেতার উপলব্ধি। তারপর নিচের কোনটি বিজ্ঞাপনের কাজ? বিজ্ঞাপনের কাজ কোনটা? বিজ্ঞাপন আমার কি অবহিত করে আর প্রচারিত করে, বিজ্ঞাপন অভিহিত আর প্রচারিত করে। বিজ্ঞাপন কোন ধরনের উপস্থাপনা? বিজ্ঞাপন এক ধরনের অর্থ প্রদত্ত না, জনসংযোগত না, ব্যক্তিক না, নৈর্ব্যক্তিক উপস্থাপনা। বিজ্ঞাপন একটা নৈর্ব্যক্তিক উপস্থাপনা, ঠিক আছে। বিক্রয় বৃদ্ধির জন্য স্বল্প মেয়াদী সৃষ্টির কার্যক্রমকে কি বলে? লাস্টের দিকে আছে কিন্তু, যাই হোক আপু কমন পাইছি অনেকগুলো আজকে, ধন্যবাদ। আলিফ আপু তোমাকে ভুলে যায় নাই। আপু তোমাকে কিভাবে ভুলবে, তুমি যা করছো, তোমাকে ভুলে যাওয়া সম্ভব? বিক্রয় বৃদ্ধির জন্য স্বল্প মেয়াদী কোনো প্রণোদনামূলক কার্যক্রম সৃষ্টিকে কি বলে? স্বল্প মেয়াদে আমরা কি করি বিক্রয় বৃদ্ধির জন্য? বলো তো, স্বল্প মেয়াদে আমরা কি করি? লাস্টের কোশ্চেনে আছি, লাস্ট। বিক্রয় বৃদ্ধির জন্য স্বল্প মেয়াদে আমরা কি করব? স্বল্প মেয়াদে আমরা বিক্রয় প্রসার করব, ঠিক আছে। স্বল্প মেয়াদী কথাটা যখন উল্লেখ থাকবে তখন বিক্রয় প্রসার হবে, এত কম সহজ হয়েছে তো, তাহলে এত কম কেন? সহজ হয়েছে তো, পড়ে নাই তাইলে। কোন বিপণন কৌশল প্রয়োগ করে? লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। আপু আমি খাগড়াছড়ি থেকে, ওয়েলকাম, খুবই ভালো করছো, আরও বেটার করার চেষ্টা করবা ইসরাত, ঠিক আছে। আমার কোনো নাম নাই। কোন বিপণন কৌশল প্রয়োগ করে ক্রেতাদের সাথে সরাসরি সম্পর্ক সৃষ্টি করা যায়? কোন বিপণন কৌশল প্রয়োগ করে ক্রেতাদের সাথে সরাসরি, মানে এই যে তুমি আমার থেকে পড়ে আরেকজনকে বলবা যে আপু অনেক ভালো পড়ায়, আপু অনেক ভালো পড়ায়, এই যে তুমি একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি যে বলতেছো, এটা হচ্ছে ব্যক্তিক বিক্রয়, আর এটা সরাসরি সম্পর্ক সৃষ্টি করে, কারণ তুমি সরাসরি একজনের সাথে বলতেছো। বিক্রয় বাড়ানোর কোন কৌশলটি জীবন্ত উপাদান? কোনটা জীবন্ত উপাদান? শেষের দিকে চলে আসছি, কোনটা জীবন্ত উপাদান বলো তো? ইয়েস, আচ্ছা, জীবন্ত হইতেছে ব্যক্তিক বিক্রয়। কারণ এই যে আমরা একজন, আসলেই পড়ি নাই, কারণ আমরা যে একজন আরেকজনের সাথে যে বলতেছে এর মধ্যে কিন্তু একটা জীবন্ত ভাইব আছে, তো এইটা সব থেকে কার্যকর ইফেক্টিভ হয়। কারণ এই যে ধরো দেখবা আমি যে টাকা পয়সা দিয়ে বিজ্ঞাপন দিচ্ছি, প্রচার করতেছি, এর থেকে তোমার বন্ধু যদি তোমার কাছ থেকে মুখে শুনে যে না জানিস আমি হচ্ছে স্যামসাং এত মডেলের ফোনটা জানাচ্ছি, এই ফোনটা আমাকে অনেক দিন ধরে সার্ভিস দিছে, তার মানে কি তুমি ওর কথা বেশি বিশ্বাস করবা? আর আমি সারাদিন ধরে জোর বিজ্ঞাপন দেই, হ্যাঁ আমি ভালো পড়াই, আমার কাছে আসবে না তো। তোমার ফ্রেন্ড যদি বলে যে না ওই ম্যামটা ভালো পড়ায়, তাহলে তো যাবা তার কাছে, ওইটাকে বলে ব্যক্তিক বিক্রয়। বিক্রয় প্রসারের প্রধান হাতিয়ার কয়টি? বিক্রয় প্রসারের হাতিয়ার কয়টা ও কি কি, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। বিক্রয় প্রধানের হাতিয়ার হচ্ছে 3টি, ও কি কি এটা জেনে রাখবা, এটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, না জানলেও হবে, 3টা জানো এটাই অনেক। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক
অর্থ মাধ্যমে পণ্য বা সেবার নৈবেত্তিক উপস্থাপনা, যেখানে আমার টাকা পয়সা দিব, অর্থ প্রদত্ত, আর সেই নৈবেত্তিক উপস্থাপনা থাকবে এবং অর্থ মাধ্যম থাকবে, এই দুইটা থাকলে আমরা কি দিব, বিজ্ঞাপন দিব। অর্থ এবং নৈবেত্তিক উপস্থাপনা দুইটা যেখানে থাকবে সেটা কার বৈশিষ্ট্য, সেটা বিজ্ঞাপনের বৈশিষ্ট্য। একটি কিনলে একটি ফ্রি, এ ধরনের স্লোগানকে কি বলে? এই যে একটা কিনলে আর একটা ফ্রি, এটা কি তোমার এই যে কুপন দেওয়া, ডিসকাউন্ট দেওয়া, ছাড় দেওয়া। এই যে আমাদের মিশন এফবিএসে কিন্তু তোমাদের একটা ইয়ে দিয়ে দেই, এই যে মিশন এফবিএস কোর্স হচ্ছে তোমার 2600 টাকা, কিন্তু কেউ যদি এই প্রোমো কোডটা ইউজ করে, এটা এখন ভ্যালিডেট আছে, আমি কিন্তু সিক্রেট বলে দিচ্ছি, যারা এই 300 টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে মাত্র 2300 টাকা দিয়ে কোর্সে এনরোল করতে পারবে। এই কাউকে বইলো না, তাহলে আবার আমার সমস্যা আছে। একটি কিনলে, এটা আমাদের পাওয়ার প্লে ব্যাচের স্টুডেন্টদের জন্য, তো তোমরা এখন অল্প মানুষ আছো তো এই জন্য বলে দিলাম, বুঝছো? তোমরা অল্প মানুষ আছে, 200-250 মানুষ আছো, এই জন্য বলে দিলাম। তো 2300 টাকা দিয়ে মিশন এফবিএস এর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হলে আমাদের এই কোর্সের এই প্রোমো কোডটা ইউজ করো। হ্যাঁ, একটা কিনলে একটা ফ্রি, এই যে ডিসকাউন্ট দেওয়া, কুপন দেওয়া, এই যে এগুলো হইতেছে বিক্রয় প্রসার। এগুলা কি প্রসার? বিক্রয় প্রসার। এবার আসো, বিজ্ঞাপন কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা? বিজ্ঞাপন তো আমরা জানি, বিজ্ঞাপন আমরা যে বিজ্ঞাপন দেয় তার সাথে আবার যোগাযোগ করতে পারি না, এই জন্য এটা একমুখী যোগাযোগ। পরের কোশ্চেন, বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? অবশ্যই বিজ্ঞাপন জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে। লাস্ট 10টা, নমুনা বিতরণ, মূল্য ছাড়, কুপন ইত্যাদি কোন ধরনের? একটু আগে যেটা বলছি সেটা দেখে, এটা কে কে পারে? এটা কে কে পারে? এটা কে কে পারে? এটা বিক্রয় প্রসার। এটা কিন্তু ব্যক্তিক বিক্রয় না, এটা তোমরা ভালো করে খেয়াল করো। নমুনা বিতরণ, মূল্য ছাড় মানে ডিসকাউন্ট, কুপন, এইগুলো হইতেছে কি? বিক্রয় প্রসার। পরের কোশ্চেন, বিভিন্ন যানবাহনের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন কি বলে? ধরো অটোরিকশা, তারপরে গাড়ি, তারপরে মেট্রো রেলের মধ্যেও দেখবা, মেট্রো রেলের এখানে নিচে মানে বিজ্ঞাপন দেওয়া থাকে, মেট্রো রেলেও বিজ্ঞাপন দেয়। তো এইগুলাকে কি বলে? যানবাহনে যখন বিজ্ঞাপন দেয় তখন সেটা হইতেছে ট্রানজিট বিজ্ঞাপন। ট্রানজিট হইতেছে তোমার যানবাহনে যে বিজ্ঞাপনটা দেওয়া হয়। বিজ্ঞাপনের মাধ্যম কি কি? বিজ্ঞাপনের মাধ্যম ভালো করে দেখো, বিজ্ঞাপনের মাধ্যম কোনটাকে তোমরা বিজ্ঞাপনের মাধ্যম বলবা? সবগুলো, ইয়াস, পারফেক্ট, আসিফ, তাবাসসুম, সজীব, সবার হয়েছে। বিজ্ঞাপনের মাধ্যম তাহলে কোনটা? বিজ্ঞাপনের মাধ্যম সবগুলো, সংবাদপত্র, চলচ্চিত্র, টেলিভিশন, সব কিছু একমুখী যোগাযোগ এবং টাকা পয়সা দিয়ে আমার নৈবেত্তিক উপস্থাপনা করতে হয়। মিস্টার টি টুথপেস্ট ব্যবহার বৃদ্ধির জন্য যে কৌশলগুলো গ্রহণ করতে পারে? টুথপেস্ট কিনলে টুথব্রাশ ফ্রি দেওয়া, টুথপেস্টের মূল্যে বাট্টা প্রদান, টুথপেস্টের সর্বোচ্চ সংরক্ষণ। এটা তো হবেই না। টুথপেস্টের সর্বোচ্চ সংরক্ষণ, টুথপেস্টের বিক্রয় বাড়ানোর জন্য কি করতে পারে? সে হইতেছে একটা কিনলে টুথব্রাশ ফ্রি দেয়, দেখবা টুথপেস্টের সাথে আবার টুথব্রাশও ফ্রি দেয়, ব্রাশ ফ্রি দেয়, মূল্যতে বাট্টা প্রদান করে, কিন্তু সর্বোচ্চ সংরক্ষণ করে না। তাহলে 1 আর 2 খুবই সহজ। লাস্ট কোশ্চেন, কেমন কোশ্চেন এগুলো? খুবই এত সহজ। এই কোশ্চেনগুলো কি এক্সামে আসবে? হ্যাঁ, এই কোশ্চেনগুলো এক্সামে আসবে। বিক্রয় প্রসারের কৌশল সমূহ কি কি? বিক্রয় প্রসারের কি কি কৌশল আছে? বিক্রয় প্রসারের কৌশলগুলো বলো তো, এই অ্যান্সারটা তোমরা বলবা, দেখি কে কে পারো। বিক্রয় প্রসারের কৌশল কি কি? বাবারে, ওরে বাবারে, আমাকে না এই যে আলিফের জন্য সবাই ভাইরাল আপা, আমার ফেসবুকে আর ঢুকতে পারছি না, মেসেঞ্জারে আর ঢুকতে পারতেছি না, কিছুই ঢুকতে পারছি না। সব জায়গায় এই পিডিএফ এর জন্য আমাকে কমেন্ট করে লাভ নাই, সবাই পিডিএফ এর জন্য আমাকে ইনবক্স করতেছো। পিডিএফ এর জন্য আমাকে ইনবক্স করে না, পিডিএফটা পেয়ে যাবে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালায়। বাট লাইভটা শেয়ার করে তুমি যদি বলো যে না হ্যাঁ আমার পিডিএফটা দরকার, তাহলে হইতেছে
পাবা। এটার অ্যান্সার কে কে পারতেছো? বিক্রয় প্রসারের কি কি কৌশল আছে? বিক্রয় প্রসারের কৌশল কিন্তু এই যে মূলধন বিনিয়োগ না, বিক্রয় প্রসারের জন্য আমি কি করতে পারি? শুধু ভাতা দিতে পারি, অর্থ প্রদান করতে পারি। তাহলে 2 আর 3। ইয়েস। পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেনের মধ্যে লাস্ট 3টা। মিনিপ্যাক শ্যাম্পুর বিক্রয় বৃদ্ধির জন্য কোন ধরনের বিক্রয় প্রসারমূলক কৌশল? মিনিপ্যাক, আমি মিনিপ্যাকের জন্য কোন ধরনের বিক্রয় কৌশল উপযুক্ত হবে বলো তো? মিনিপ্যাকের জন্য, মিনিপ্যাক শ্যাম্পুর জন্য কি হবে? মিনিপ্যাক শ্যাম্পুর জন্য আমার কিন্তু নমুনা বিতরণ, আমি মিনিপ্যাক শ্যাম্পু কি করতে পারি? আমি নমুনা বিতরণ করতে পারি যে আমার এই ছোট শ্যাম্পুটা আপনি নিয়ে দেখেন কেমন হয়। তারপরে লাস্ট 2টা কোশ্চেন আছে, লাস্ট 2টা কোশ্চেন। কোনটি বিক্রয় প্রসার পদ্ধতি? বিক্রয় প্রসার পদ্ধতি কোনটি? আমি কিন্তু বলছি বিক্রয় প্রসার কাকে বলে। বিক্রয় প্রসার পদ্ধতি কোনটি? বিক্রয় প্রসার পদ্ধতি কোনটি বলো? কোনটি বিক্রয় প্রসার পদ্ধতি? বিক্রয় প্রসার, বিক্রয় প্রসার পদ্ধতি হইতেছে প্রদর্শনী। বিক্রয় প্রসারের পদ্ধতি হচ্ছে প্রদর্শনী। লাস্ট কোশ্চেন দেখে এটা কেবারে সে না, এখন আরেকটা আছে। সবচেয়ে আধুনিক বিজ্ঞাপন মাধ্যম কোনটি? সবচেয়ে আধুনিক কোনটা জানো? সব থেকে আধুনিক, সব থেকে আধুনিক এই বর্তমানে তোমরা যেটার মাধ্যমে ক্লাস করতেছো, তো তোমরা কিসের মাধ্যমে ক্লাস করতেছো? তোমরা ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করতেছো। সো ইন্টারনেট হচ্ছে সব থেকে আধুনিক। তারপরে কোন চলকের ওপর ভিত্তি করে, লাস্ট কোশ্চেন, যার শেষ ভালো তার সব ভালো, ঠিক আছে? কোন চলকের ওপর ভিত্তি করে? এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। যার সব ভালো তার সব, শেষ ভালো তার সব ভালো। কোন চলকের উপর ভিত্তি করে ভোক্তা বাজারকে শহর, উপশহর, গ্রাম প্রভৃতির ভাগে বিভিন্ন ভাগে ভাগ করা হয়? কোনটা কোনটা দেখে কে পারবে? 100 নম্বর কোশ্চেনের আনসার, 100 নম্বর কোশ্চেনের আনসার। কোন চলকের উপর ভিত্তি করে ভোক্তা বাজারকে শহর, উপশহর, গ্রাম প্রভৃতি বিভিন্ন ভাগে ভাগ করা হয়? কোন চলকের ওপরে? ইয়াস, ঘনত্ব চলক। এই যে টপ 100 এমসিকিউ আমরা সলভ করলাম, এই টপ 100 এমসিকিউ থেকে টপ 100, বিশ্বাস করো এই কোশ্চেনগুলো না অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এখানে যে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো তুমি এক্সাম হলে ঢোকার আগে জাস্ট এক্সাম হলে, এই তো অ্যান্সার হয়েছে, আহনাফের হয়েছে, সানজিদা 100% দিছে, হ্যাঁ খুবই পারফেক্ট। তো তোমরা এক্সাম হলে যাওয়ার আগে জাস্ট সুন্দর মতো এই ক্লাসের পিডিএফটা একবার দেখে যাবা, অ্যান্ড যেভাবে যা দেখাইছি গাইডলাইন দিয়েছি, মার্কেটিংয়ের প্রিপারেশান পূর্ণাঙ্গ হয়ে গেছে। সো তোমাদের 22 তারিখে পরীক্ষা, আমি যদি ভুল না করে থাকি। সো তোমরা খুব সুন্দর মতো পরীক্ষা দাও, তোমাদের যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা খুব সুন্দরভাবে হোক। আমি আবার ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে তোমাদের সাথে চলে আসব, আমার সাথে তোমার আবার দেখা হয়ে যাবে 26 এবং 28 তারিখ ঠিক সন্ধ্যা 6টায়। তো 26 আর 28 তারিখ তোমাদের সাথে আমার ম্যানেজমেন্ট ক্লাসের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো এবং মার্কেটিংটা চমৎকারভাবে পরীক্ষা দাও। শেষ মুহূর্তে জাস্ট নিজের প্রতি কনফিডেন্ট থেকে পরীক্ষা দিবা, খুবই বেটার করবা। আচ্ছা, আমার মানে কি, এই দেখো কত গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়ে কি হবে এখন? আমি তো আর আনতে পারবো না, আই ক্যান্ট। আচ্ছা, নোটে ছিল, হ্যাঁ ওকে। আমার নাম কি এটা তোদের দেখাইতে হবে? ও মাই গড, আমার নাম হইতেছে হাফিজা খাতুন স্নেহা। এখানে আমার পরিচয় দেওয়া আছে। প্রথম স্লাইড আমি যাবো কেমন, যাইতেছে না, এখনো কাটতেছি না, মাঝখানে কিন্তু কেটে যাচ্ছে। দেখেন কতগুলা, 100টা টপ 100। এই যে আমার পরিচয়, এই যে হাফিজা খাতুন স্নেহা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোটোখাটো মানুষ, পড়াশোনা করি আর হইতেছে তোমাদের পড়াই আর নিজে পড়ি, এই হইতেছে আমি ছোটোখাটো মানুষ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
সবার জন্য অনেক অনেক শুভকামনা, মার্কেটিং এক্সাম সবার অনেক ভালো হোক। পিডিএফটা পাওয়ার জন্য শেয়ার করে দিবা। অ্যান্ড কী করবা, পিডিএফ শেয়ার করার পরে এই যে 10 মিনিট পরে জাস্ট আসবা, এসে বলবা যে আমাদের এটা দিয়ে দেন, পিডিএফটা দিয়ে দেন। পেজে মেসেজ করতে পারো অথবা ক্যাপশানে পেয়ে যাবা। সো ক্লাসটা কেমন হয়েছে জানাবা। হ্যাঁ, বইগুলো কুরিয়ার করে পেয়ে যাবা। সো আজকের মতো মিশন এফবিএসের বইগুলো কুরিয়ার করে এনরোল করার পরে কুরিয়ার করে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, এনরোল করার পরে ক্লাস শুরুর আগে। না পরিচয় চাইতেছে তো আলিফ, এই জন্য দিতেছি, আর কি করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা কেমন লেগেছে অ্যান্ড কোশ্চেনগুলো কেমন, আর গতকালকের ক্লাস থেকে কেমন কমেন্ট পেয়েছিও সেগুলো একটু জানায় দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।